অলরাইট, আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করুক আমাদের লাইভ সেশনে, এবং সবাই দ্রুত শেয়ার করে দেন। লাইভ সেশন যেহেতু শুরু হয়ে গিয়েছে, সবাই এর মধ্যে জয়েন করে ফেলুক, এবং সবাই দ্রুত শেয়ার করে দেন আমাদের এই লাইভ সেশনটা। অলরাইট, আমিও শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি দ্রুত শেয়ার করে দিন, যাতে অন্যরাও আমাদের এই চমৎকার ক্লাসটি উপভোগ করতে পারে, যেখানে আজকে সেশনটা কিসে কিসে হচ্ছে, আইএলটিএস রাইটিং উইথ এআই। চমৎকার একটা ক্লাস। স্যার, হচ্ছে আইএলটিএস আপনার স্পিকিং এর জন্য যে আপনি যে 6টা ক্লাস নিয়েছিলেন, ওই জি, 6টা ক্লাসে মানে কিওয়ার্ডের যে জন্য যেগুলা, জি। ওগুলোর নোট কোথায় ভালোভাবে পাবো? হচ্ছে নিজেকে প্রিপেয়ার করতে পারবো কোথা থেকে নিয়ে নোটগুলো? আমি তো সবগুলো ক্লাস নিয়েছি। এখন বিষয়টা ক্লাসে তো প্রোভাইড করা হয়ে গিয়েছে, আপনারা তো জয়েন করেছেন তাই না? জি, ওই সময় করছিলাম, প্লাস আমার সেমিস্টার এক্সাম ছিল, তো যার জন্য আমি সবগুলো ক্লাস কন্টিনিউ করতে পারি নাই। এই জন্য নোটগুলো পাইলে আমার দেখতে একটু সুবিধা হতো। বুঝতে পেরেছি। ঠিক আছে, কন্টিনিউ আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা একটু ওয়েট করি, সবাই দ্রুত লাইভে জয়েন করে ফেলুন, এবং আমাদের সেশনটা সবাই শেয়ার করুন। আজকে যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন, নেক্সট ক্লাসে তাদেরকে আমরা জুমে ডিরেক্ট অ্যাক্সেস দিব। আমরা সর্বোচ্চ 3 জন যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন, তাদেরকে নেক্সট ক্লাসে আমরা জুমে অ্যাক্সেস দিব। আর না হলে জুমে অ্যাক্সেস দিলে কি হবে, আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারতেছেন, সলভ করতে পারবেন, কিন্তু উম, যে ফেসবুক লাইভে দেখা গেছে কথা বলা যায় না। আই মিন, এটা রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয়, তাই না? তো এই জন্য জি, সর্বোচ্চ শেয়ারকারী যারা থাকবেন তারা নেক্সট ক্লাসে শুধু তারাই অ্যাক্সেস পাবেন, অন্য কেউ পাবেন না। বাট আমাদের এই সেশনটা যেটা আমরা বলেছি আমরা এখনই শুরু করব, এর মধ্যে আমরা একটু আমাদের লাইভ সেশনটা একটু শেয়ার করে দিই, যাতে অন্যরা আজকের এই চমৎকার সেশনটা উপভোগ করতে পারে। এটা খুবই অসম একটা সেশন হতে যাচ্ছে। একটু খুব দ্রুত আমরা সবাই লাইভ শেয়ার করে দিই। আলিফ খান, একটু শেয়ার করে দেন লাইভ। বুঝতে পেরেছেন? জি, জি। আপনি যদি শেয়ার করে দেন তাহলে কি হবে, অন্যরাও এই ক্লাসটা দেখতে পাবে, এবং খুবই অসাম একটা ক্লাস হতে যাচ্ছে। এতদিন আইএলটিএস রাইটিং নিয়ে যে প্রবলেম, সেই প্রবলেমটা থাকবে না। এটা চমৎকার একটা সেশন হতে যাচ্ছে। তো এরকম একটা সেশন যদি আপনার দ্বারা আরেকজনের উপকার হয়ে যায়, বা উনি যদি এনজয় করতে পারে, তাহলে আপনারও কিন্তু উপকার হবে। আপনিও দেখা গেছে আরেকজনের কাছ থেকে দোয়া পাবেন, তাই না? সো আমাদের আজকের যে সেশন সেটা এখনই শুরু করতে যাচ্ছি। সো আপনারা সবাই দ্রুত শেয়ার করে দিন। অলরাইট, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আমরা আমাদের সেশনটা শুরু করব এখনই। সো শুরু করি, আর আমরা ওয়েট করে লাভ নেই। সো thank you so much everyone for joining, and welcome to today's special AI powered IELTS writing talks to live class. সো আজকের লাইভ ক্লাসটা কি হবে, এআই দিয়ে হবে। তবে তার আগে একটু বুঝিয়ে নিব দেন এআই দিয়ে কিভাবে রাইটিং টাস্ক টু সলভ করতে হয়। টাস্ক টু, সেটা আজকে দেখাবো। সো দিস সেশন ব্রট টু ইউ বাই ফিউচার মাইন্ড এডুকেশন, এবং আমি রাকিব হোসাইন আপনাদের সাথে আছি। তো আমরা আজকে দেখব কিভাবে আসলে এআই ব্যবহার করে, আইএলটিএস রাইটিং টাস্ক টুতে এত সহজভাবে, মজা করে, একেবারে পারফেক্টলি প্রস্তুতি নেওয়া যায়, যেটা একেবারে প্রফেশনাল ভাবে। এতদিন কি হতো, আপনি একটা রাইটিং লিখতে যাচ্ছেন, কি লিখবেন, আবার দেখা গেছে কি ভুল করেছেন, এখন সাজেশন পাওয়ার জন্য টিচারের কাছে যাইতে হয়। এত প্রবলেমের ভিড়ে আপনার রাইটিং এর প্রস্তুতি নেওয়া খুব কঠিন হয়ে যেত। কিন্তু আজ থেকে সেটা হবে না, সেটা আপনাদেরকে আজকে আমি খুব পারফেক্টলি সুন্দর করে দেখিয়ে দিব। এখন আপনি নিজেই নিজে একা একা বসে বসে আপনি যে কোনো প্রিপারেশন নিতে পারবেন রাইটিং এর জন্য। তো আশা করছি আপনারা আমার সেশন ভালোভাবে দেখছেন। তবে নেক্সট ক্লাস থেকে আমরা জুমে 3 জনকে অ্যাড করব। কেন? কারণ এই যে আপনি ফেসবুকে আছেন,
ফেসবুকে আছেন ঠিকই, কিন্তু আপনি কথা বলতে পারছেন না। কিন্তু ক্লাসে ইন্টারাকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তো ইন্টারাকশন করতে গেলে কি করতে হবে? জুম ইন করতে হবে। কিন্তু আপনারা জুম ইন করতে গেলে কি করতে হবে? সবাই কিন্তু আমরা জুম ইন করব না। কেন? কারণ হচ্ছে আমরা এই সেশনটা যখন শুরু করি ফার্স্ট, মানে ফিউচার মাইন্ড এডুকেশন, যেখানে হচ্ছে পুরো আইএলটিএস প্রিমিয়াম কোর্সটা আপনাদেরকে ফ্রি দিয়েছে, আমরা এই সেশনে স্পোকেন, যে স্পিকিং, তারপর হচ্ছে আপনার রিডিং, লিসনিং সবই কমপ্লিট করে ফেলেছি। আর শুধু লাস্ট রাইটিংটাই বাকি আছে। তো রাইটিংটা শুরু করেছি, তো অনেককে অ্যাক্সেস দিতে গিয়ে এই জায়গাটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছে, যার কারণে ব্যাকগ্রাউন্ড নয়েজ, সাউন্ড, কথা বলা যায় না। তাই সবাইকে একবারে ফেসবুকে নিয়ে আসছি। বুঝতে পেরেছেন? তারপরও আপনি যদি জুমে ইন করেন তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি, এবং আপনি আমার সাথে ডিরেক্ট ক্লাস করতে পারবেন, ইয়েতে, লাইভে, কথা বলে, কমিউনিকেশন করে। তো এর আগে আমরা যে সেশনগুলো নিয়েছি আপনারাই বলেছেন যে ভাইয়া ফ্রি কোর্স পেইড কোর্সের চেয়েও ভালো হয়। এটা কিভাবে পসিবল সেটা আমরা বারবার প্রমাণ করেছি। তো এটা আজকেও প্রমাণ করতে যাচ্ছি। আমি একটু আগে আবার পরিচয় দিয়েছি যে আমার নাম রাকিব হুসাইন, এবং হচ্ছে আমি গত 12 বছর ধরে আইএলটিএস এর ক্লাস নিচ্ছি। দেশে বিদেশে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে এই ক্লাসগুলো অবভিয়াসলি অসাম হচ্ছে। এবং আপনারাই বলেছেন যে পেইড কোর্স থেকেও ভালো। তো সেটাই আমরা এখন শুরু করতে যাচ্ছি। তাহলে আজকে আমাদের সেশন কি? আমাদের আজকে ক্লাস নাম্বার 1, যেটা হচ্ছে রাইটিং উইথ এআই। এআই অ্যাড করার কারণে আপনার রাইটিংটা এখন আগের থেকে অনেক বেশি, অনেক বেশি প্রফেশনাল হবে। আমরা শুরু করি আমাদের সেশন আর দেরি না করে। কিন্তু শুরু করার আগে একটা জিনিস আপনাদের কাছ থেকে চাইবো, সেটা হচ্ছে আগামী ক্লাসে সর্বোচ্চ 3 জন আমার সাথে হচ্ছে জুমে ক্লাস করার জন্য যেটা করতে হবে, আপনাকে এখন পুরো সেশনটা হচ্ছে শেয়ার করতে হবে। বুঝতে পেরেছেন? সবাই একটু দ্রুত সেশনটা শেয়ার করে দিন। এবং হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্য থেকে আমরা 3 জনকে আগামী ক্লাস থেকে হচ্ছে জুমে আমরা লাইভ ক্লাস করার অ্যাক্সেস দিব, যাতে করে আমার সাথে ইন্টারাকশন করে আপনি আপনার প্রস্তুতিটা নিতে পারেন এবং সরাসরি কোশ্চেন করে আপনি আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। তো একটু সর্বোচ্চ শেয়ারকারীরা হচ্ছে সেটা পাবেন। সো দ্রুত সবাই শেয়ার করে দেন আমাদের এই লাইভ সেশন। এটা শেয়ার করলে আর কি লাভ হবে সেটা হচ্ছে অন্যরা দেখতে পারবে যে আজকের এই চমৎকার সেশনটা দেখলে তাদের যে কি উপকার হবে এটা আপনি বুঝতে পারবেন না। তাহলে আরেকজনের উপকার করা খুব ভালো কাজ না? অবভিয়াসলি ভালো। তাহলে আমরা দেখতে চাই আপনারা সর্বোচ্চ শেয়ার করতেছেন। একটু কাইন্ডলি সবাই দ্রুত শেয়ার করে দিন। সো আজকের সেশনটা আমরা এখনই শুরু করব। একটু দ্রুত সবাই শেয়ার করে দিন, আমি একটু দেখি যে কতটা শেয়ার করেছেন। কই, এখন দেখি ভালোভাবে শেয়ার করেননি সবাই। সবাই অনেক বেশি শেয়ার করে দেন, যাতে করে অন্যরা খুব সুন্দর করে লাইভ সেশনটা এনজয় করতে পারে। অলরাইট, আমরা এখনই আমাদের সেশন শুরু করব। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড রাইট নাও আই এম গোয়িং টু স্টার্ট আওয়ার সেশন। আমরা শুরু করি, আর এর মধ্যে আপনারা শেয়ার করতে থাকুন, যত বেশি পারেন শেয়ার করতে থাকুন, কারণ আজকের এই সেশনটা দেখে যারা আইএলটিএস কোর্স করেছেন কিন্তু রাইটিং এর আসলে উন্নতি দেখতে পাচ্ছেন না, অনেকে আবার এখনো কোথাও আইএলটিএস করছেন কিন্তু আপনার রাইটিং এ কিছু হচ্ছে না, কিন্তু আমার এই ফ্রি সেশন থেকে আশা করি ইনশাল্লাহ আপনার রাইটিং এর প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। তো সেটা কিভাবে পসিবল, একটা ক্লাস করেই দেখেন যে আসলে কেমন লাগে। সো এনিওয়ে, আমরা এখন রাইটিং এর বিষয়টা শুরু করি। ইন আইএলস রাইটিং ইউল গেট 2 টাস্ক। ইন আইএলস রাইটিং ইউল গেট অনলি 2 টাস্ক। অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আজকে আর কথা বলবো না, যেমন হচ্ছে স্পিকিং, লিসনিং, রিডিং, সেগুলো হয়ে গেছে। আজকে হচ্ছে শুধু রাইটিং। আইএলটিএস রাইটিং এ কি আসে? In IELTS writing, you'll get 2 tasks, just task 1 and task 2. That's it. এই 2টা টাস্ক আসে আইএলটিএস রাইটিং এ। তো এখন যেহেতু আইএলটিএস রাইটিং এ মাত্র 2টা টাস্ক আসে, আপনি বুঝেন বিষয়টা। আপনারা যখন ইন্টারমিডিয়েটে রাইটিং ফেস করেছেন, ইন্টারমিডিয়েটে রাইটিং ফেস করেছেন, কি কি আসতো? এসে আসতো, প্যারাগ্রাফ, ফ্লো চার্ট, গ্রাফ, আরো কত কিছু আসতো, অনেকগুলো আচ্ছা, টাস্ক আসতো। আচ্ছা। বার্চার, তাই না? তো কিন্তু আইএলটিএস রাইটিং এ মাত্র 2টা টাস্ক আসে। মিস্টার আলিফ খান, মাত্র 2টা টাস্ক আসে। তো 2টা টাস্ক যেহেতু, তার মানে এটা কঠিন কিছু না। কিন্তু প্রবলেমটা কোথায়, এগুলো সহ কিভাবে সলভ করতে হয় সবকিছু আজকে দেখাবো। জাস্ট আমার সাথে কন্টিনিউ করুন আজকের সেশনটা, এবং সবাই বা একেবারে সবাই খুব দ্রুত লাইভ সেশনটা শেয়ার করে দিন। এনিওয়ে, তাহলে 2টা টাস্ক আসে। তো একটু আমরা একটু আদ্যপান্ত দেখে নিই যে আসলে কি কি আসে।
ইন রাইটিং টাস্ক ওয়ান ইউল গেট আ গ্রাফ, এখানে একটা গ্রাফ পাওয়া যাবে, অর্থাৎ ওই যে ইন্টারমিডিয়েটে যে আসে বার চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, ওগুলাই আর কি। বা আপনারা বিভিন্ন ক্রিকেট খেলাও দেখে থাকেন, শেয়ার মার্কেট মার্কেটে দেখে থাকেন, গ্রাফ দেখা যায়, ওগুলোই আসে আর কি, এটা ডেসক্রাইব করতে হয়। অ্যান্ড ইন রাইটিং টাস্ক টু ইউল গেট অ্যান এসে, এখানে একটা আপনি এসে পাবেন, বুঝতে পেরেছেন? এখানে একটা এসে পাওয়া যাবে। এখন বিষয়টা হচ্ছে এই মাত্র দুইটা টাস্ক, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আইএলটিএস এ রাইটিং এ অনেক খাটাখাটির পরও কিন্তু খুব কম মার্কস পাওয়া যায়। তো সেটার তো কারণ আছে। আপনারা যদি আমার সাথে জাস্ট সংযুক্ত থাকেন, আমি ইনশাল্লাহ দেখাবো যে বাংলাদেশের টপ ক্লাস হচ্ছে, টপ ক্লাস। আপনি জাস্ট ভাইয়া, দেখতে থাকুন ইনশাল্লাহ। তাহলে আমরা দেখলাম কি, যে ইন রাইটিং টাস্ক ওয়ান ইউল গেট আ গ্রাফ অ্যান্ড ইন রাইটিং টাস্ক টু ইউল গেট অ্যান এসে, এখানে একটা এসে পাওয়া যাবে। ইন রাইটিং টাস্ক ওয়ান ইউ হ্যাভ টু রাইট মিনিমাম 150 ওয়ার্ডস, এখানে আপনাকে 150 ওয়ার্ড লিখতে হবে। অ্যান্ড হিয়ার ইউ হ্যাভ টু রাইট মিনিমাম 250 ওয়ার্ডস, এখানে 250 ওয়ার্ড আপনাকে লিখতে হবে। তো 150, 250, এখন বলতে পারবো যে তাহলে টাইম কত মিনিট দিবে। অ্যান্ড হিয়ার ইউল গেট 20 মিনিটস, অ্যান্ড ইন টাস্ক টু ইউল গেট 40 মিনিটস, এখানে 40 মিনিট সময় পাওয়া যাবে। এখন মার্কসের বিষয় যদি আসে, যে মার্ক কোনটায় কত থাকে, and this one I'm writing tax one carries 33% mark and this one carries 67% mark। তাহলে আমরা মার্কের যে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনে আমরা দেখে ফেলেছি, সেখানে 67% মার্ক ক্যারি করে কে, টাক্স টু। তাহলে ওভারঅল আমরা ধারণা পেয়ে গেলাম যে আসলে এটার বিষয়টা কি। তাহলে আমরা যদি অল টুগেদার দেখতে চাই, তাহলে রাইটিং টাস্ক, আসলে আইএলটিএস রাইটিং হচ্ছে 1 ঘন্টা সময় আপনি পাবেন। জাস্ট ইউ উইল গেট 1 hour টু কমপ্লিট দ্য রাইটিং টাস্ক ওয়ান অ্যান্ড টু। দেখলাম। এখন এখান থেকে সবচেয়ে তাহলে ইম্পর্টেন্ট কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা, আলিফ খান কোনটা? রাইটিং টাস্ক টু। টাস্ক টু হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টাস্ক ওয়ান ভেরি ইজি, জাস্ট দেখা দিলে পারবেন, দেখাবো, সমস্যা নেই। এখন সবার ঝামেলা শুরু হয় টাস্ক টু থেকে, টাস্ক টু থেকেই শুরু হয়। আবার সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটার সমাধান আমরা আজ থেকে শুরু করব। যেহেতু টাস্ক টু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এসে লিখতে হয়, আমরা আজকে টাস্ক টু থেকেই শুরু করি, কোনো দেরি করব না। টাস্ক টু। এখন এই টাস্ক টুতে আগে আমরা জেনে নিই আসলে প্রবলেমটা কোথায় হয়, মানে প্রবলেম কি, মানে টাস্ক টু আসলো আর লিখে দিলাম, প্রবলেমটা কি, বা কি করলে আমরা আসলে ভালো মার্কস পাবো। আপনারা আজকের এই রাইটিং সেশনটা যদি শেয়ার করেন অন্যদের সাথে, অন্যরা খুব উপকৃত হবে, বুঝছেন? কারণ এটা খুবই অসম একটা সেশন হতে যাচ্ছে। কারণ এরকম রাইটিং টাস্ক টু ক্লাস অনেকে পাবে না। ভেরি সিম্পল, আজকে দেখাবো যে কিভাবে সুন্দর করে টাস্ক টু আনসার করে ফেলতে হয়। একদিনে শেষ করতে পারবো না, যেহেতু আমাদের ক্লাস আরো নিতে হবে, আমরা নিব, এক এক করে নিতে থাকবো। কিন্তু যতটুকুই দেখাবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেশন হতে যাচ্ছে। এনিওয়ে, আমরা বিভিন্ন জায়গায় দেখা গেছে রাইটিং এর ক্লাস করি, ওরা শুধু শেখায়, শুধু শেখায়, কিন্তু আপনি শিখেন কি শেখেন না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আগে তো আপনার প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। প্রবলেম ফাইন্ড আউট করলেই না আমরা সলিউশন দিতে পারবো। তাহলে টাস্ক টুর যে প্রবলেম, মানে এসে লিখতে যে প্রবলেম, সেটার প্রথম যে বিষয়টা, যে আমরা মার্ক কেন পাই না, অথবা রাইটিং টাস্ক টুতে আমরা কি প্রবলেম ফেস করি, প্রথম প্রবলেমটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে প্রথম প্রবলেমটা কি? ইন্ট্রোডাকশন বাই স্ট্রাকচার। স্ট্রাকচার, প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। অর্থাৎ আপনার দেখা গেছে স্ট্রাকচারটা ভালো না, মানে কিভাবে লিখতে হয়, মানে অর্থ হচ্ছে এক্সামিনার কি চাচ্ছে, বুঝতে পেরেছেন? এক্সামিনার কি চাচ্ছে আপনি সেটাই বুঝতেছেন না। এখন আপনি যদি সেটা না বুঝেন, তাহলে হচ্ছে আপনি নিজের মতো একটা আনসার করে দিলেন আর এক্সামিনার আপনাকে নাম্বার দিয়ে দিবে, এত সহজ না। তাহলে আমাদের প্রথম, ফার্স্ট কি লাগবে? স্ট্রাকচার লাগবে। আচ্ছা, স্ট্রাকচার ধরেন আমি জানলাম, কিন্তু স্ট্রাকচার জানার পরে পরে কি হয়, অনেকে হচ্ছে এই গ্রামার পারে না, মানে গ্রামারে ভুল করে, মানে সেন্টেন্স লিখতে পারে না, গ্রামার ভুল করে, এই বিষয়টা আছে। আচ্ছা, গ্রামার, তার মানে গ্রামার জানতে হবে, নাহলে তো হচ্ছে আপনি সেন্টেন্সটা ভুল লিখবেন। এবং গ্রামারও পারে, কিন্তু ধরেন সেন্টেন্স ডেভেলপমেন্ট করতে পারে না, সেন্টেন্স
ডেভেলপমেন্ট করতে পারে না। এখন গ্রামার পারলেন, আবার সেন্টেন্স ডেভেলপমেন্ট এটা আবার কি? এটা পারলেন না। তার মানে আপনাকে সেন্টেন্স ডেভেলপমেন্ট শিখতে হবে। অ্যান্ড দেন অনেকে সেন্টেন্স ডেভেলপমেন্টও পারে, কিন্তু ভালো ভোকাবুলারি ইউজ করতে পারে না। বুঝতে পেরেছেন? ভোকাবুলারি, ভালো ভোকাবুলারি ইউজ করতে পারে না। তো এই ঝামেলাগুলো থেকেই যায়। আচ্ছা, ভালো ভোকাবুলারি ধরেন ইউজ করলো, কিন্তু অনেকে ধরেন এই আরো অনেক কিছু আছে, যেমন কোহিয়ারেন্স, কোহিয়ারেন্স অ্যান্ড কোহিশন, কোহিশন পারে না। এখন আর অনেকে বলবেন যে ভাইয়া এই কোহিয়ারেন্স আর কোহিশন এটা আবার কি? আচ্ছা যাই হোক, এটা আসলে এইভাবে না লিখে সহজভাবে লিখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ধরেন ওই যে লিঙ্কার্স এর নাম শুনছেন? জি লিঙ্কার, জি। কানেক্টরস এর নাম শুনছেন? জি স্যার। এরাই আর কি, এরা এদেরকে ইউজ ভালোভাবে করতে পারাটাকে বলে কোহিয়ারেন্স এন্ড কোহিশন। মানে সামঞ্জস্য বজায় রাখা, একটার পর একটা সিরিয়ালি লেখা। বুঝতে পেরেছেন? এই আর কি। তো মোটামুটি আরো আছে, যেমন আরো কি প্রবলেম, যেটা হচ্ছে আসলে ধরেন টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্স কি? রেসপন্স এটা একটু বলি। টাস্ক রেসপন্স মানে অর্থ হচ্ছে ধরেন আসলো পরীক্ষায় চিলড্রেন হেলথ নিয়ে, আপনি পাবলিক হেলথ নিয়ে লিখে চলে আসছেন। বুঝতে পেরেছেন? তো মোটামুটি এই ধরনের প্রবলেমগুলো থাকে আর কি। যদি আপনি এখন আরো আছে, আরো আরো একটা প্রবলেম আছে, সেটা আমি একটু পরে বলছি। এখন ধরেন আপনার একটা এসে আপনি লিখতে যাচ্ছেন, আপনি স্ট্রাকচার ভালো জানেন, আপনার গ্রামার ভালো, সেন্টেন্স ডেভেলপমেন্টও ভালো করতে পারেন, আপনার মাথায় অনেক ভোকাবুলারি আছে, আপনি লিঙ্কার্স এন্ড কানেক্টরস ভালো জানেন। এখন আপনার মাথায় ধরেন এই আইডিয়া আসে না, আইডিয়া নাই, মানে আসলে কি লিখবো আমি। কারণ আপনি স্ট্রাকচার জানেন, গ্রামার, সেন্টেন্স ডেভেলপমেন্ট, ভোকাবুলারি, লিঙ্কার্স, কানেক্টর সব জানেন, কিন্তু আপনি জানেন না কি লিখতে হবে। একটা টপিকের উপর তো আপনাকে লিখতে হবে, কিন্তু কি লিখতে হবে আপনি এটা জানেন না। তার মানে আপনার আইডিয়া নাই। তাহলে আইডিয়া লাগবে। এখন আইডিয়া শুধু আসলেই হবে না, সে আইডিয়াটা হতে হবে যুক্তিযুক্ত আইডিয়া, সেটাকে বলে টাস্ক রেসপন্স। ওই যে বললাম, আসলে চিলড্রেন হেলথ, আপনি পাবলিক হেলথ নিয়ে লিখে আসছেন, তাহলে কিন্তু হবে না। তো এই মোটামুটি এই 6টা জায়গায় আমাদের প্রবলেম থাকে। বুঝতে পেরেছেন? এখন বলবেন আর কোনো প্রবলেম থাকে না? থাকে, আরো প্রবলেম থাকে, আরো প্রবলেম থাকে। এখন আমি লিখতে গেলে আরো প্রবলেম বের হবে, কিন্তু এগুলো হচ্ছে মেইন। আরেকটা জিনিস লাস্ট, এটা দিয়ে আর দিব না, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দ্যাটস ইট। আরো কিছু প্রবলেম থাকে, সেগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই 7টা প্রবলেম আমাদের ফেস করতে হয় রাইটিং এ। এটা কি শুধু আইএলটিএস রাইটিং না, যে কোনো রাইটিং হতে পারে। টাইম ম্যানেজমেন্ট, সো টাইম ম্যানেজমেন্ট এটা মাস্ট। এখন টাইম ম্যানেজমেন্ট কেন বলছি? রাইটিং টাস্ক ওয়ানে আপনাকে 20 মিনিট সময় দিচ্ছে, আপনি 25 মিনিট আপনি নষ্ট করে ফেলছেন। তাহলে কি হলো, টাস্ক টু থেকে কিন্তু টাইমটা চলে গেল 5 মিনিট, 5 মিনিটস। আবার টাস্ক টু লিখতে দেখা যাচ্ছে আপনার 40 মিনিটস লাগবে, আপনি টাইম বেশি ইউজ করে ফেলেছেন, বা আপনি লিখতে পারতেছেন না, টাইমটা চলে যাচ্ছে। এই সব কারণেও আসলে আহ, মানে টাস্ক টুতে প্রবলেম হয়ে যায়। এখন আরো কিছু প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো আর দিব না, সেগুলা এত প্রবলেম দিলে আপনারাও ভয় পেয়ে যাবেন যে এত প্রবলেম কিভাবে সলভ করব। এগুলো সলভ করা সহজ, বাট ক্লাস করতে হবে। আপনারা যদি প্রতিদিন নিয়মিত ক্লাস করেন, আমি দেখাবো। আপনারা যদি ক্লাস না করেন তাহলে অফ করে দিব লাইভ সেশন। বুঝতে পেরেছেন? যেমন স্পেলিং মিস্টেক, এটা কি এখানে লিখেছি? লিখি নাই। তো এইভাবে আরো কিছু প্রয়োগ, পাঞ্চুয়েশন মার্ক এন্ড ক্যাপিটাল লেটার্স, এগুলোও আছে। তো সবকিছু মানে লাগবে। তো যাই হোক, মোটামুটি মেইন জিনিসটা আপনাদেরকে দেখালাম যে রাইটিং টাস্ক টুতে আমরা এই ধরনের সমস্যাগুলো ফেস করি। তো এখন কি আমরা এখানে আসলে সলভ করার যদি বিষয়টা আসে, আমরা এক এক করে আমরা সলভ করব যতটুকু সম্ভব হয়। বুঝতে পেরেছেন? তো আমরা ফার্স্ট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার দেখে আমরা সামনে যাব। স্ট্রাকচার কি, মানে রাইটিং টাস্ক টু কিভাবে লিখতে হয়। আগে তো আপনাকে একটা বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড় করাইতে হবে। আপনি কোনো একটা বিল্ডিং বানাবেন, বুঝতে পেরেছেন? এখন সেটার কি লাগে আলিফ খান, সেটার প্ল্যান লাগে না? জি স্যার। প্ল্যানটা মানে সেই বিল্ডিংটা কিভাবে হবে। বুঝতে পেরেছেন? প্ল্যান মানে কি, বিল্ডিংটা কিভাবে হবে। এখন আপনি যদি আগেই যদি প্ল্যান রেডি না করেন, নিজের মতো আপনি ওই যে পিলারটা আছে না,
পিলার ইউজ করলেন, নিজের মতো আপনি রুম বানায় নিলেন, এইভাবে হবে না, আগে স্ট্রাকচার লাগবে। তাই আমরা আগে স্ট্রাকচার শিখবো, যে হাউ টু রাইট রাইটিং টাস্ক টু। তো আমরা একটু স্ট্রাকচারে চলে যাই। স্ট্রাকচারে যাওয়ার আগে একটু একজনের কথা মনে করিয়ে দিতে চাই। সেটা কে? সেটা হচ্ছে এআই। সেটা হচ্ছে এআই। তো এআই দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা একটু পরেই আপনাদেরকে দেখাবো। এআই এর চমক। এআই খুবই ইন্টারেস্টিং এবং খুবই স্মার্ট জিনিস। আপনারা এতদিন পিছিয়ে ছিলেন, আর পিছিয়ে থাকবেন না। এবার আপনাদের কাছে আইএলটিএস খুব ইজি হয়ে যাবে, যেহেতু এআই আসছে। এবং বাংলাদেশে বাংলাদেশে আমরা ফিউচার মাইন্ড এডুকেশন, অথবা আমি নিজে রাকিব হোসাইন, বাংলাদেশে প্রথম আমরাই প্রথম এআই দিয়ে ফার্স্ট আইএলটিএস এর লাইভ ক্লাসটা শুরু করেছি। বুঝতে পেরেছেন? আহ, এবং এআই সম্পর্কে আমার একটু ধারণা আছে, কারণ যেহেতু আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেটা সায়েন্টিস্ট। তো সেই ক্ষেত্রে এআই নিয়ে কাজ করাটা আমার জন্য খুব চমৎকার একটা বিষয়। তো আর ইংলিশটা হচ্ছে আমার ব্লাডে মিশে গিয়েছে, তো সেই জন্য দুইটার কম্বিনেশন খুব ভালো হবে। বাংলাদেশে আমি এবং আমরাই প্রথম এআই নিয়ে ফার্স্ট লাইভ ক্লাস শুরু করেছি, এবং ইউটিউবে আপনারা এআই নিয়ে আমাদের ক্লাসগুলো, মানে আইএলটিএস এর ক্লাসগুলো আপনারা এআই দিয়ে পাবেন। এবং আপনাদের যে শেখা নলেজ, আইএলটিএস যে লার্নিং, এই পুরো বিষয়টা আগের চেয়ে খুব এনজয়েবল হবে, ফানি হবে, তার সাথে প্রফেশনাল হবে এবং খুব ইন্টারেস্টিং হবে। সো আশা করি আমাদের সাথে আপনারা কানেক্টেড আছেন। আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে আমাদের সাথে অ্যাড করুন, আমাদের পেজে হচ্ছে তাদেরকে ফলো দিতে বলুন, এবং ইনশাল্লাহ আপনারা খুব উপকৃত হবেন। সো এনিওয়ে, আমরা শুরু করি। আমাদের এআই, এআই কি কেন অ্যাড করলাম একটু পরেই দেখাবো। এআই আগে একটু স্ট্রাকচারটা বুঝিয়ে নিই, দেন আমরা এআই কিভাবে কাজ করে, এআই কেন লাগবে সবকিছুই বুঝাবো। সো আপনারা জাস্ট আমার সাথে কানেক্টেড থাকুন। তো আজকে যেহেতু একেবারে ফার্স্ট ক্লাস, আপনাদের সাথে কথা বলছি না। অনেকে হয়তো বলতে পারেন যে স্যার নিজে নিজে ক্লাস নিচ্ছে, কারোর সাথে কথা বলে না। এখন না, একটু পরে কথা বলবো আপনাদের সাথে, আগে একটু স্ট্রাকচার বুঝিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছেন? একটু স্ট্রাকচার বুঝিয়ে নিই দেন। অলরাইট, সো স্ট্রাকচার কেমন হবে সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে স্ট্রাকচার, আইএলটিএস রাইটিং টাস্ক টু স্ট্রাকচার। মনে রাখবেন যে আমরা সাধারণত ইন্টারমিডিয়েটে যে আমরা এসএ লিখতাম, মনে আছে আপনাদের কিভাবে লিখতেন? ইন্ট্রোডাকশন, হুম। তারপর জি। তারপর কি দিতেন? প্যারাগ্রাফ, টপিক। পয়েন্ট ওয়ান, পয়েন্ট টু, পয়েন্ট থ্রি। মনে আছে? যে যত বেশি প্যারাগ্রাফ লিখতে পারবে, যে হুম। যত বেশি পয়েন্ট দিতে পারবে, তার মার্ক তত বেশি, তাই না? জি স্যার। আমি তো, আমার তো মনে আছে, আমি হচ্ছে এই এইভাবে মানে দিতে দিতে যে সবচেয়ে বেশি পারতো তার মার্ক তত বেশি। বুঝতে পেরেছেন? মানে পয়েন্টের অভাব নেই। এটা আমরা করতাম আর কি আমাদের ছোটবেলায়। আমি হচ্ছে এই পাঞ্জেরি লেকচার, নবদূত, তারপরে চৌধুরিয়ান হুসাইন, আরো ইংলিশের কত বই আছে সেগুলো থেকে। জি হ্যালো, হ্যাঁ, অনেকে আমার সাথে কমিউনিকেট করার ট্রাই করছেন ফেসবুকে। সরি, হ্যাঁ। ক্লাস তো করে অনেকে সালামও দিচ্ছেন, কিন্তু আসলে সবার সাথে একটু পরেই কথা বলবো। আপনারা যারা আমার সাথে আছেন, আমার ক্লাসগুলো ভালো লাগে, আই মিন দ্যাট আমরা আইএলটিএস প্রিমিয়াম কোর্সের যে স্পিকিং, রিডিং, লিসনিং কমপ্লিট করেছি, আপনারা খুব উপকৃত হয়েছেন। তাই আবার রাইটিং কোর্সটাও আপনাদেরকে ফ্রি দিচ্ছি। কানেক্টেড থাকুন। তো যেটা বলছিলাম, তাহলে আমরা যখন এসে লিখতাম আমাদের কি করতে হতো? ইন্ট্রোডাকশন, এবং যে যত বেশি প্যারাগ্রাফ লিখতে পারতো তার তত বেশি মার্ক, এরকম একটা প্রচলন ছিল। কিন্তু আইএলটিএস রাইটিং এর স্ট্রাকচার আরো সহজ। আইএলটিএস রাইটিং এ বেশি কিছু করতে হয় না। দেখেন, আইএলটিএস রাইটিং এ মাত্র 4টা প্যারাগ্রাফ লিখতে হয়। এটা হচ্ছে আইএলটিএস রাইটিং এর স্ট্রাকচার। হাউ মেনি প্যারাগ্রাফস? আলিফ খান, হাউ মেনি প্যারাগ্রাফস? 4। 4 paragraphs. So you have to write only 4 paragraphs in IELTS writing task 2. That's it. IELTS এ মানে ওনারা আপনার থেকে আর বেশি কিছু চায় না। তাহলে কি হলো? ইন্টারমিডিয়েট চেয়ে এটা সহজ হয়ে গেল না? জি। হ্যাঁ, সহজ। মানে আপনারা কঠিন ভাবার চিন্তা করেন না, মানে জাস্ট সিম্পলি ফিল করেন এটা সহজ জিনিস, এ কোনো কঠিন বিষয় না। জি, রেদওয়ান আলী সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কি কি এখানে দেখলাম কি স্ট্রাকচার হচ্ছে, জাস্ট ইন IELTS রাইটিং টাস্ক টু ইউ হ্যাভ টু রাইট অনলি 4 প্যারাগ্রাফস, জাস্ট ইন্ট্রোডাকশন,
প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 অ্যান্ড কনক্লুশন। তো ওরা আবার এটাকে প্যারাগ্রাফ 1 বলে না, এটাকে বলে হচ্ছে বডি 1 বলে। দিলাম, আমরাও বডি 1-এ দিলাম, এটাকে বললো বডি 2। এই তো, টু। এটা হচ্ছে স্ট্রাকচার। এখন স্ট্রাকচার তো আমরা দেখলাম, কিন্তু কোনটাতে কি লিখতে হয় সেটা তো আমরা জানি না। তো এটাও একটু দেখিয়ে দেই যে কোনটাতে কি লিখতে হয়, মানে কিভাবে লিখতে হয়। তো এটা লেখা দেখাইতে গেলে আগে তো একটা কি দেখাইতে হবে, আগে একটা কোশ্চেন দেখাইতে হবে। আমি এখন একটা কোশ্চেন লিখবো, যেটা হচ্ছে আইএলটিএস রাইটিং এ আসে, মানে আইএলটিএস রাইটিং এ একটা কোশ্চেন আসছে আইএলটিএস পরীক্ষায়। বুঝতে পেরেছেন? জি। অলরাইট, তাহলে আমি একটু কোশ্চেনটা আপনাদের সামনে একটু লিখি। যেই কোশ্চেনটা হচ্ছে আইএলটিএস মেইন পরীক্ষায় এসছে। তো একটু আপনারা দেখেন, কোশ্চেন দেখি, তাহলে বুঝবেন যে কাহিনী কি। তো কোশ্চেন দেখার আগে আপনাদের সাথে একটু বলে নিতে চাই, আচ্ছা ইন্টারমিডিয়েটে আপনারা যখন এসএ লিখতেন তখন যে কোশ্চেনটা আসতো সেটার নাম কি ছিল বলেন তো? এইম ইন লাইফ, তাই না? জি, এম ইন লাইফ, মাই এইম ইন হবি। লাইফ, তারপর হচ্ছে ধরেন চিলড্রেন, হেলথ, তারপর হচ্ছে আরো কি কি আসতো? স্টুডেন্ট লাইফ। মাই হবি, স্টুডেন্ট লাইফ, আচ্ছা, এইভাবে আসতো। এখন এইভাবে যে আসতো, ট্রাফিক জ্যাম। আপনি আসলে কি লিখবেন সেটা তো আর জানতেন না, নিজের মধ্যে একবারে ঠাড়া মুখস্থ করছেন, ওটাই লিখতেন। কিন্তু কি লিখতে হবে এটা আপনারা আর ওইভাবে নির্দেশনা পেতেন না। তো এই জন্য আপনিও কিন্তু একটা স- সমুদ্রের মধ্যে ভাসতেন যে আসলে আমি কি লিখবো। তো তখন আপনি একটা জিনিস বের করেছেন, যা মুখস্থ যা নিয়ে আসছি তাই লিখে দিই। আহ, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন দেখাই যে আইএলটিএস রাইটিং এ তাহলে কোশ্চেন কিভাবে আসে। আইএলটিএস রাইটিং এর কোশ্চেন এমন ভাবে আসে যেভাবে দেখলে আপনার জন্য খুব ইজি হয়। সেটা একটু দেখাচ্ছি, দেখেন। এটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2, অর্থাৎ আইএলটিএস মেইন পরীক্ষায় একবার এই কোশ্চেনটা আসছে। এই কোশ্চেনটা, টুডেজ চিলড্রেন আর নট ফিট অ্যান্ড হেলদি দ্যান দ্য পাস্ট। কোশ্চেনটা হচ্ছে হোয়াটস দ্য মেইন রিজন behind behind this, and what can be what can be done to solve। এই তো, এই কোশ্চেনটা আসছে একবার আইএলটিএস পরীক্ষা। এখন দেখেন কোশ্চেনটা পড়ে কি মনে হচ্ছে, খুব ইজি মনে হচ্ছে না যে আসলে ও কি লিখতে হবে আমার আসলে এই রাইটিং এ একেবারে স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে না কি লিখতে হবে। জি। তাহলে একটু পড়েন, আলিফ খান একটু পড়েন আপনি কোশ্চেনটা। Today's children are not fit and healthy than the past. What's the main reason behind this and what can be done to solve? সো হোয়াট ক্যান বি ডান টু সলভ। তাহলে বিষয়টা হচ্ছে আজকের দিনে শিশুরা ফিটও না, হেলদিও না। এটার কারণ কি? হোয়াটস দ্য মেইন রিজন বিহাইন্ড দিস, এটার পেছনের কারণ কি, অ্যান্ড হোয়াট ক্যান বি ডান টু সলভ, এখন কি করতে হবে সলভ করার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কাছ থেকে তারা কি চেয়েছে? তারা চেয়েছে এটার কারণ কি, সলিউশন কি। তাহলে আপনি এবার বুঝেন, এই কোশ্চেনটা দেখার পর আপনি এখন অনুমান করে নেন যে আসলে বডি 1-এ কি লিখতে হবে আর বডি 2-তে কি লিখতে হবে, বলেন। বডি 1-এ আমরা বডি লিখি কি? অনে হচ্ছে আপনার কারণটা লিখবো, কি কারণে হচ্ছে আহ জি। আর বডি বাচ্চাদের টুতে হচ্ছে লিখবো হেলথ, আর হচ্ছে বডি টুতে লিখবো সলিউশন। সলিউশন। এক্স্যাক্টলি, এই তো কাহিনী শেষ। তাহলে আর ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন কি? এটা অ্যাজ ইউজুয়াল আমরা লিখে দিব, সেটা বলবো একটু পর। জি, ইন্ট্রোডাকশন কনক্লুশন কিভাবে লিখতে খুব হয় সেটা সহজ। বলবো পরে। বুঝতে পেরেছেন? সেটা পরে বলবো আপনাদেরকে, আগে একটু আমরা সিস্টেম বুঝি। মনে রাখবেন, আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে সবচেয়ে বেশি মার্ক হচ্ছে বডি 1 এন্ড বডি 2-তে। ইন্ট্রোডাকশন কনক্লুশন লিখে ফেলবো, এটা সহজ, সমস্যা নেই। এটা পরে দেখাই, আগে একটু আপনাদেরকে সিস্টেমটা বুঝাই যে কি লিখতে হবে বডি 1 এন্ড বডি 2-তে। আচ্ছা ধরেন পরীক্ষায় এটা আসলো না, পরীক্ষায় ধরেন আসলো, দেখি আমাদের এখানে যারা ফেসবুক লাইভে আছেন তাদের সাথে এবার একটু কথা বলি।
আহ একটু আপনাদের সাথে কথা বলি। আপনাদের সাথে কি বলবো সেটা হচ্ছে, পরীক্ষা ধরেন এই টপিক আসলো না, পরীক্ষা আসলো ধরেন মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ দ্য গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তাহলে মডার্ন সায়েন্স, বর্তমান আধুনিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার কি? মোবাইল ফোন। সো হোয়াটস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস? এখন পরীক্ষা এটা আসলো, তাহলে আপনি বডি ওয়ানে কি লিখবেন, বডি টুতে কি লিখবেন, এটা একটু আমাকে জানান। আপনারা একটু কমেন্ট করুন, যারা ফেসবুক লাইভে আছেন একটু কমেন্ট করুন যে আপনারা কি লিখবেন বডি ওয়ান অ্যান্ড বডি টুতে। মোবাইল ফোন ইজ দ্য গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, হোয়াটস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস? জি, একটু কমেন্ট করুন খুব দ্রুত, কারণ আমাকে এগিয়ে যেতে হবে। আপনাদের সাথে অনেকক্ষণ কথা হয় না তো, তাই একটু কথা বলতে যাচ্ছি। দেখি আপনারা বুঝছেন কিনা আগে সেটা, পরে না হয় আর একটু শেখাবো। জি, আর আপনারা সেশনটা শেয়ার করেননি, এটা খুবই হতাশজনক। আপনারা এখানে লাইভে 30 জনের উপরে আছেন, আপনারা যদি একজনে 5টা করেও শেয়ার করেন, 150-র উপরে শেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা কিপটামি করেন, শেয়ার করেন না। এত মূল্যবান একটা ক্লাস দিচ্ছি, কিন্তু আপনারা যদি শেয়ার না করেন তাহলে অন্যদের উপকার হবে কিভাবে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, গুড। একজন কমেন্ট করেছেন যে আমরা বডি ওয়ানে অ্যাডভান্টেজ লিখবো, বডি টুতে আমরা ডিসঅ্যাডভান্টেজ লিখবো। গুড। এই তো এইভাবে, মানে আগে আমি সিস্টেমটা বোঝাচ্ছি। আচ্ছা, তো লিখে ফেলেছেন। অন্যরা কি বুঝতে পেরেছেন যে আসলে বডি ওয়ান এন্ড বডি টুতে কি লিখতে হবে? আগে স্ট্রাকচারটা বুঝেন, দেন হচ্ছে আমরা লেখার সিস্টেমে যাব। জি, অলরাইট। এবার পরীক্ষা ধরেন এটা আসলো না, পরীক্ষা আসছে ধরেন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনি কি হুম। একমত না দ্বিমত? আসতে পারে। প্রিভেনশন মানে অর্থ হচ্ছে আহ, প্রতিকার, প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনি কি একমত না দ্বিমত? তাহলে বডি ওয়ানে লিখবেন এগ্রি, বডি টুতে লিখবেন ডিসএগ্রি। এই তো এইভাবে হচ্ছে আপনাকে থিঙ্ক করতে হবে। তো যাই হোক, আজকের টপিক যেটা আসছে আমরা সেটা নিয়ে আমরা কথা বলি। এখন আজকে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে লিখতে হয়, লেখা শুরু করতে হয়, এবং লিখতে গেলে কি ভুল হয়, এআই কিভাবে আমাদেরকে এখানে হেল্প করবে, এই পুরো বিষয়টা হচ্ছে এখন আমরা শুরু করব। আশা করি আপনারা আমার সাথেই আছেন। এনিওয়ে, তাহলে আমরা আজকে আপনাদেরকে আসলে ইন্ট্রোডাকশন কনক্লুশন লিখে দেখাবো না, যেহেতু আরো ক্লাস হবে। বুঝতে পেরেছেন? আরো ক্লাস হবে। তো আহ, আমেনা আমেনা আহমেদ লিখেছেন, অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখে ফেলছেন। থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান। ওকে। আর এই পর্যন্ত তো বই আমরা অনেককে দিয়েছি, অনেককে বই পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখন তো বই দিচ্ছি না। এখন হচ্ছে আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই আগামী ক্লাসে জুম সেশনে জয়েন করতে হবে। হ্যাঁ, তো যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদেরকে জুমে অ্যাক্সেস দিব। এই যে আলিফ খানের মতো কথা বলা যায়, কি বলেন? আলিফ খান কথা বলতে পারেন না? জি স্যার। হ্যাঁ, এরকম এই, তাহলে হচ্ছে আহ, আপনারা একেবারে সরাসরি আমাকে আনসার আস্ক করতে পারবেন। আচ্ছা, তাহলে একটু আমরা এখানে চলে আসি আমাদের সেশনটায়। সেটা হচ্ছে কি, যে আজকের দিনে শিশুরা ফিট না এবং হেলদি না আগের দিনে শিশুদের চেয়ে, এটার কারণ কি এবং সলিউশন কি? তো এখন ধরেন আমরা ইন্ট্রোডাকশনের কনক্লুশন আজকে বাদ দিলাম, আজকে এটা আমরা শিখবো না, আমরা আরেকটা ক্লাসে শিখবো। বুঝতে পেরেছেন? বাট আজকের আমার টার্গেট হচ্ছে বডি ওয়ান অ্যান্ড বডি টু নিয়ে কিছু একটা করা। তো আজকের দিনে শিশুরা হেলদি না, এটার কারণ কি? আচ্ছা, কারণ কি হতে পারে? জাস্ট ছোট একটা রিজন বলেন আমাকে। জি, কারণ কি হতে পারে? অস্বাস্থ্যকর খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট জাঙ্ক ফুড। ফুড। ওকে, আপনি আলিফ খান বলেছেন জাঙ্ক ফুড। আপনারা একটু কমেন্ট করেন যারা আমার সাথে, আমি যেহেতু ইন্ট্রোডাকশন করেই ক্লাস নিই, আপনারা একটু ফেসবুকে যারা আছেন তারা একটু কমেন্ট করুন। তারা একটু কমেন্ট করুন যে আসলে আজকের দিনে শিশুরা কেন হেলদি না, যেহেতু বডি ওয়ানে আমাদেরকে রিজন লিখতে হবে, কারণ। আলিফ খান একটা বলেছে, আপনারাও দেখি একটা বলুন। যে এক একজন এক একটা বলতে পারেন, ইটস আপ টু ইউ। এক একজন এক একটা বলেন যে আজকের দিনে শিশুরা হেলদি না, এটার কারণ কি? জি, একটু আপনারা প্লিজ কমেন্ট করবেন যে আজকের দিনে শিশুরা হেলদি না। সো হোয়াটস দ্য মেইন রিজন বিহাইন্ড দিস? আমরা রিজনটা জানতে চাচ্ছি।
জাস্ট ছোট করে মানে লাইন লিখতে হবে না, শুধু জাস্ট কারণটা বলবেন। আলিফ খান বলেছে ফাস্ট ফুড। আপনারা কি সেম জিনিসটা, না হচ্ছে অন্য কিছুর কারণে আজকের দিনে শিশুরা হেলদি না? একটু সবাই কুইকলি লিখুন। লিখলে আমি বুঝতে পারবো যে আসলে হ্যাঁ এই কারণে আসলে আজকের দিনের বাচ্চারা হেলদি না। এটা বডি ওয়ানে আমরা হচ্ছে পয়েন্ট গুলো দিতে হবে তো, কারণ রিজন কি? পলিউশন, শাহরিয়ার কবির লিখেছেন পলিউশন। দে হ্যাভ নো টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, আমিন আহমেদ লিখেছেন এডিকশন টু মোবাইল ফোন। থ্যাংক ইউ। এই যে এইভাবে পয়েন্টগুলো আসতে থাকুক দেন। স্লিপিং শিডিউল, ওকে, এক একজন এক একটা লিখছেন, লেখেন, সমস্যা নেই। ডিউ টু ফোন এডিকশন, ওকে, আমরা লিখবো। ফিজিক্যাল এক্সারসাইজ, এক একজন এক একটা লিখছেন। প্যারেন্টস আর আনঅ্যাওয়ার, মানে বাবা মারা অসচেতন। এখন যারা সচেতন গার্ডিয়ান আছে, মিস্টার রকনুজ্জামান, আপনাকে কিন্তু ধরবে কিন্তু, যে এটা কি বলতেছেন আপনারা, আনঅ্যাওয়ার কিভাবে হলাম? আচ্ছা, এক একজন এক 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 কমেন্ট করেছেন। এখন এখানে মানে আপনি হয়তো ভাবতে পারেন যে দেখেন এখানে এক একজন এক এক কমেন্ট করেছেন বা অনেকগুলো কমেন্ট কিন্তু চলে আসছে। এখন এই সবগুলোই কিন্তু যৌক্তিকতা আছে। এনভায়রনমেন্ট অফ দ্য প্লেস অফ দেয়ার গ্রোয়িং আপ, ওকে, অ্যাডিক্টেড টু মোবাইল ফোন, লাইফ স্টাইল ইজ নট গুড। আচ্ছা, এক একজন এক একটা বলেছেন, কিন্তু এত পয়েন্ট কি লেখা যাবে? নট এনাফ টাইম ফর প্লেইং, বেসিকলি চিলড্রেন আর এডিক্টেড টু ফোন এন্ড অলসো দে ডোন্ট প্লে ইন দ্য গ্রাউন্ড। এক একজন এক এক কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এক একজনই যে এক এক কমেন্ট করেছেন, এখন অনেক পয়েন্টই থাকতে পারে। বুঝতে পেরেছেন? মানে আজকের দিনের বাচ্চারা হেলদি না, এটা তো অনেক কারণ আছে। কিন্তু আপনি এখানে কয়টা কারণ দিলে এটা কি স্মার্ট বলা যাবে? আলিফ খান, আপনি কি জানেন যে এখানে কয়টা কারণ দিলে স্মার্ট বলা যাবে এটাকে? না না। জানেন না? তো আগের দিনে আপনি যখন ইন্টারমিডিয়েটে ছিলেন তখন মনে করতেন যত বেশি পয়েন্ট দেওয়া যায়, যত কারণ দেওয়া যায়, ততই টিচার খুশি এবং হচ্ছে আপনাকে মার্ক দিয়ে দিবে। কিন্তু আইএলটিএস সম্পূর্ণ ভিন্ন। এখানে আহ, মানে দুইটা, মানে একটা পয়েন্ট দিয়ে এটাকে ডেভেলপ করলেই ভালো হয়। মানে একটাই, একটা লিখবেন এবং সেটাকে আপনি গোছায়া উদাহরণ সহ এটা সাপোর্ট দিয়ে শেষ করতে পারাটাই হচ্ছে ভালো। আর যদি না মনে করেন না একটা লিখলে আসলে আমি 250 ওয়ার্ড শেষ করতে পারবো না, তাহলে দুইটা দেন। তাহলে দুইটার বেশি নয়। মনে রাখবেন, হ্যাঁ পয়েন্ট আপনি তিনটা চারটা লিখতে পারেন, কারণ সমস্যা নেই। কারণ আপনি যদি মনে করেন যে আমি তিনটা পয়েন্ট লিখবো, চারটা লিখবো, কারণ আমি তো লিখতে পারতেছি না, নাহলে তো 250 ওয়ার্ড হবে না। বুঝতে পেরেছেন? কারণ 250 ওয়ার্ড তো আপনাকে লিখতে হবে। আমেন আহমেদ লিখছে চারটা, না চারটা না, আপনি যে চারটা লেখেন আপনার রাইটিং এর যে স্কোরটা সেটা কিন্তু ফল করবে। সবচেয়ে স্মার্ট হচ্ছে মানে হাইয়েস্ট দুইটা লিখবেন, এর বাইরে বাইরে লেখা ঠিক হবে না। যে কোনো সময় রাইটিং টাস্ক টুতে আপনি রিজন বা বডি ওয়ানে যাই পয়েন্ট লেখেন না কেন, দুইটার বেশি নয়, একটি হলে ভালো হয়। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখতে হবে, দুইটার বেশি নয়, একটি হলে ভালো হয়। আর তিনটা চারটা লিখলে রাইটিং এর গুণগত মান হারাবে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে লেট নাইট স্লিপ, ডিডন্ট মেনটেন দেয়ার ফুড শিডিউল, ফিজিক্যাল এক্সারসাইজ, ফোন এডিকশন, কত পয়েন্ট, এত পয়েন্ট দিলে আপনি মার্ক হারাবেন। তাহলে দুইটার বেশি নয়, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আপনারা এইভাবে পয়েন্ট বলতে থাকবেন, কিন্তু আমরা আসলে কি করব সেটা একটু আসি। আমরা দিলাম পয়েন্ট, একটা দিলাম, যেমন হচ্ছে আলিফ খানের পয়েন্টে দিলাম ফাস্ট ফুড, মানে ওই যে ফুড যেটা আপনারা বলছেন যে ভালো ফুড খাচ্ছে না, আনহেলদি ফুড খাচ্ছে, দিলাম ফাস্ট ফুডটাই দিলাম। এবার একটু আমরা উপরে চলে আসি, দেখেন আমরা স্ট্রাকচার জানি এখন। ইন রাইটিং টাস্ক ওয়ান, টাস্ক টু, ইউ হ্যাভ টু রাইট ইন্ট্রোডাকশন, বডি ওয়ান, বডি টু অ্যান্ড কনক্লুশন। আমরা কি জানি? স্ট্রাকচার জানি। এবার আমাদের কি লাগবে? এখন এখন লিখতে তো হবে। মানে এখানে জাস্ট যদি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে তারপর দুইটা মেইন কারণ দেখায় তাহলে স্ট্যান্ডার্ড হয়? আপনার কয়েকটা কারণ উল্লেখ করার দরকার নাই, দুইটাই মেইন কারণ দেন এবং সেগুলোকে ব্যাখ্যা করেন। বুঝতে পেরেছেন? দুইটাই, দুইটার বেশি নয়, কিন্তু দুইটার বেশি দিলে কিন্তু আপনার রাইটিং এর স্ট্যান্ডার্ড হারাবে। আচ্ছা, এখন আমরা পয়েন্ট পেয়েছি যে আমরা কিছু লিখবো। কি লিখবো? যে আজকের দিনের বাচ্চারা হেলদি না, এর কারণে এরা ফাস্ট ফুড খায়। এখন লিখতে গেলে কি লাগবে? গ্রামার লাগবে। লিখতে গেলে কি লাগবে? সেন্টেন্স ডেভেলপমেন্ট Sentence লাগবে। development. বুঝছেন? ভোকাবুলারি লাগবে, তারপর হচ্ছে লিখতে গেলে লিঙ্কার্স লাগবে, কানেক্টরস লাগবে, আইডিয়া লাগবে। আইডিয়া তো পেয়ে গেছি, এখন তার দরকার নাই। আইডিয়া তো আপনি পাইছেনই, আইডিয়া তো একটু আগে আপনি আমাকে বলছেন যে তারা ফাস্ট ফুড খায়।
টাস্ক রেসপন্স আমাদের হয়ে গেছে। টাস্ক রেসপন্স কেন হয়ে গেছে? কারণ আমরা ধরতে পেরেছি যে চিলড্রেন হেলথ নিয়ে কথা বলতে বলছে, আমরা ধরে ফেলছি তারা ফাস্ট ফুড খায়। টাইম ম্যানেজমেন্ট নিয়ে টেনশন করতেছি না, আমরা এটা ভালো করে লিখলেই টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে, প্র্যাকটিস করলে টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। লিঙ্কার্স অ্যান্ড কানেক্টরস এগুলো হচ্ছে আপনি যখন লিখবেন তখনই দেখতে পারবেন যে লিঙ্কার্স অ্যান্ড কানেক্টরস কি। তো ভোকাবুলারি লাগবে, অবশ্য ভোকাবুলারি ছাড়া তো লেখা যাবে না, তো আমরা পারি ভোকাবুলারি, সমস্যা নেই। এখন সবই বুঝছেন, কিন্তু সেন্টেন্স ডেভেলপমেন্টটা কি এটা আমাকে জানতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসটা না জানার কারণে আইএলটিএস রাইটিং এ স্কোর আসে না বা অনেক স্কোর পায় না, দ্যাটস ইট। তো এখন সেন্টেন্স ডেভেলপমেন্ট একটু আপনাদেরকে শেখাই। এই 1 মিনিট, আগামী 1 থেকে 2 মিনিট খুব ভালো করে আমার কথা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে খুব ভালো করে মন দিয়ে শুনবেন। সেন্টেন্স ডেভেলপমেন্টটা হচ্ছে, এক্সামিনারকে আপনি সবসময় মনে রাখবেন এক্সামিনার কিছু জানে না, কিছু পারে না। অবশ্যই উনি পারে, উনি টপ লেভেলের একজন মানুষ, অবশ্যই এই জন্যই তো আপনার খাতা উনি চেক করবেন। কিন্তু আপনাকে ধরতে হবে যে উনি কিছুই জানে না, তাহলে জানানোর দায়িত্ব কার? আপনি জানাবেন, আপনি নিজে জানাবেন। কারণ নিজে জানাইতে গেলে আপনি যে পয়েন্টটা দিয়েছেন সেই পয়েন্টটাকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যাতে এক্সামিনার জানে না আপনি তাকে জানাচ্ছেন। একেবারে পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারাটাকেই বলে সেন্টেন্স ডেভেলপমেন্ট। আলিফ খান, বুঝতে পেরেছেন কি বলছি? জি স্যার। এখনো বুঝেন নাই? আর একটু ক্লিয়ার করি তাহলে বুঝবেন, হ্যাঁ? বিষয়টা হচ্ছে, আপনি একটা পয়েন্ট পেয়েছেন। কি পয়েন্ট? পয়েন্টটা হচ্ছে, আমি আবার ফার্স্ট। বাংলা এখানে লিখতে পারতেছি না, তো বাংলা ছাড়া এখানে বাংলিশ লিখি, দেখেন বাংলিশ। বাংলিশ কিভাবে লাগে দেখেন। একটা একটা ছেলে এ, হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, একটা ছেলে হারিয়ে গিয়েছে। এখন ছেলেটাকে খুঁজে দেন, তাহলে কি হলো? মানে আহ, এখন কি খুঁজে পাওয়া যাবে? না। খুঁজে পাওয়া যাবে না। তার মানে কি, আপনি একটা কথা বলেছেন কিন্তু সেটা ক্লিয়ার করে দেন নাই। যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না করবেন এটাকে সেন্টেন্স ডেভেলপমেন্ট বলে না। অবশ্যই রাইটিং টাস্ক 2 তে আপনি ফুল মার্কস পেতে গেলে আপনাকে সেন্টেন্স ডেভেলপমেন্ট করতে হবে। আর সেটাই হচ্ছে, একটা ছেলে হারিয়ে গিয়েছে, ছেলেটার গায়ের রং হচ্ছে ফর্সা, ছেলেটার বয়স হচ্ছে 16 বছর, ছেলেটার গায়ে পরা ছিল কালো কালারের একটা টি শার্ট, ছেলেটা হারিয়ে গিয়েছে ঢাকার যাত্রাবাড়ি থেকে। এই যে অনেকগুলো ইনফরমেশন আসছে না? জি জি। এইভাবে যত ইনফরমেশন দেওয়ার পরে আপনি মনে করেন যে এবার ক্লিয়ার হয়েছে, মানুষ দেখলেই চিনতে পারবে, এটাকেই বলে সেন্টেন্স ডেভেলপমেন্ট। বুঝছেন? জি স্যার। আচ্ছা, আরেকভাবে বুঝে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এইটা না জানেন, রাইটিং টাস্কটা আপনার জন্য না, রাইটিং আপনার জন্য না। বুঝছেন? মানে অনেকেই রাইটিং লিখতে পারে, কিন্তু এক্সামিনার কি চাচ্ছে সেটা আসলে আপনি না জানলে তো হবে না। আজকের এই ক্লাসটা অনেক বেশি মূল্যবান, কিন্তু অনেকেই জানছেন না। এবং আপনি আরেকজনের উপকার করছেন না এখনো শেয়ার না করে, এটা করবেন। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অথবা হচ্ছে আপনার ফেসবুক গ্রুপ, যেখানেই পারেন শেয়ার করেন, শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন যে দেখো একটা টপ ক্লাস করো। আচ্ছা, আপনি এক্সামিনারকে বললেন কি ট্রাফিক জ্যাম হচ্ছে সারা বিশ্বের একটা সমস্যার কারণ, পয়েন্ট দিলেন, বাহ, এক্সামিনার হচ্ছে খুশি। ট্রাফিক জ্যাম ইজ দ্য কমন প্রবলেম ওভার দ্য ওয়ার্ল্ড। এক্সামিনার খুশি, তাই না? না, এক্সামিনার খুশি না। কেন? কারণ এক্সামিনার হচ্ছে যে এলাকায় বাস করে সে এলাকায় কোনো ট্রাফিক জ্যাম নাই। তাহলে আপনি মিথ্যা কথা বলেছেন না আলিফ খান? জি স্যার। তাহলে মিথ্যা বলেছেন, এক্সামিনার কিন্তু বিশ্বাস করে নাই। এখন এক্সামিনার ওখানে ট্রাফিক জ্যাম নাই। এখন আপনি কি বললেন যে না, আসলে স্যার আমি আপনার এলাকার কথা বলি নাই, আসলে আপনার সময়ের কথা বলি নাই, আমি বলেছি আসলে রাশ আওয়ারে এই ট্রাফিক জ্যামটা ঘটে তখন। মানে ট্রাফিক জ্যাম যে সব সময় হয় বিষয়টা এরকম না, আমি রাশ আওয়ারের কথা বলেছি। রাশ আওয়ার মানে কি? অফিস টাইম, তাই না? জি স্যার। অফিস টাইমে ঘটে। এখন এক্সামিনার আবারও বলতেছে, দূর, আপনি আবারও মিথ্যা কথা বললেন, কারণ অফিস টাইমে আমার এলাকায় জ্যাম আমি দেখি না। বুঝেন কিন্তু? তাহলে কি ক্লিয়ার আপনি করতে পেরেছেন? না। তাহলে আরো লাগবে, কি লাগবে, যে আমি তো বলেছি মতিঝিলের কথা, আপনি আপনার এলাকার দিকে নেন কেন? এবার ক্লিয়ার হয়েছে কিনা? এবার এক্সামিনার, ও জি আচ্ছা, হয়েছে। তো আমাকে বলবেন না আগে এটাকেই, এই পুরো বিষয়টা আপনি যদি বলতে পারেন, দিস ইজ সেন্টেন্স ডেভেলপমেন্ট। বুঝতে পেরেছেন? জি জি।
এই একটা জিনিস বুঝলে আপনার রাইটিং টাস্কটা মোটামুটি ফাইনাল। আচ্ছা, এবার ফাস্ট ফুড আপনি বলছেন কি বাচ্চারা ফাস্ট ফুড খায় বলে আনহেলদি। এবার তাহলে এটাকে ডেভেলপমেন্ট করি, এটার কাহিনী কি, এটাকে কি বললে এক্সামিনার ফুল ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। কেন বলছি এই কথা দেখেন, সেন্টেন্স ডেভেলপমেন্ট ফাস্ট ফুড মানে কি, মানে যেটা একেবারে খুব দ্রুত পাওয়া যায়, রেডিমেড ফাস্ট ফুড। আপনি বলছেন কি কারণটা নিয়ে আসছেন যে ফাস্ট ফুড হচ্ছে বাচ্চাদের আজকের দিনের মানে যে তারা আনহেলদি, আনফিট, এটার জন্য দায়ী। এক্সামিনার আপনাকে প্রথমেই কোশ্চেন করবে যে ইতালির প্রধান খাবারই হচ্ছে ফাস্ট ফুড, পাস্তা, পিৎজা, তাই না? জি, জি। তাহলে আপনি মিথ্যা বলছেন, তাই না? জি স্যার। মিথ্যা বলছেন। এইটাই হচ্ছে মেইন কথা। তাহলে এমন ভাবে তাকে ডেভেলপ করে দিতে হবে যাতে এক্সামিনার আপনার কথায় খুশি হয়। না, আপনি ঠিক বলেছেন। তাহলে এবার আমরা আসি যে আসলে ফাস্ট ফুড কিভাবে কিভাবে ক্ষতি করে। তার প্রথম কথা হচ্ছে এক্সামিনারকে বলতে হবে এটা ডেভেলপ করেন। ফাস্ট ফুড কি এক্সামিনার তো জানে না, আমি তো আপনাকে আগেই বললাম। আপনি যখন রাইটিং লিখবেন আপনাকে মানতে হবে যে এক্সামিনার কিছু জানে না, আপনি তাকে ফুল ক্লিয়ার করে দিবেন। তাহলে আপনারা যারা লাইভে আছেন আগামী কিছুক্ষণ আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট টাইম, একটু ভালো করে দেখেন যে ফাস্ট ফুডটা আপনি কেন বলেছেন যে এটা বাচ্চাদের মানে আনফিট এবং আনহেলদির জন্য দায়ী। তাহলে এক্সামিনে তো জানে না, প্রথম কথা হচ্ছে আমরা ডেভেলপমেন্ট করি ফাস্ট ফুড কি, তাই না? ফাস্ট জি, ফুডটা কি, ফাস্ট ফুড কি হওয়ার পরে তারপর বলতে হবে এক্সামিনার বলবে আচ্ছা বুঝছি ফাস্ট ফুডে এই জিনিস, আচ্ছা বুঝছি। তো কি হয়েছে ফাস্ট ফুডের মধ্যে কি এরকম আছে যে আপনি ক্ষতি করে, তো এগুলোর নাম বলেন। আপনি নাম না বলে তো আমি বুঝবো না, তাহলে কি আছে, বুঝছেন কাহিনী কি আছে এটার মধ্যে। তো এখন আপনি বলুন ও আচ্ছা এগুলো আছে, সুগার আছে, ফ্যাট আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু তো এগুলো খাইলে কি হয়, কি ক্ষতি হয়, এই যে বলেন ওরে আক্স করলে হবে কি ক্ষতি হয়। প্রয়োজন এটার আরেকটা ক্লাস নিব আমি আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য। এটা ভেরি সিম্পল, আপনারা এত মানে ভয়বান রাইটিং খুব সহজ। আচ্ছা তাহলে কি ক্ষতি হয় বুঝতে পেরেছেন? এখন আপনি বললেন দেখেন এগুলা খাইলে তো হচ্ছে, বাচ্চারা মোটা হয়ে যায়, তারা হচ্ছে ফ্যাটি, বুঝতে পেরেছেন, অবিসিটি এগুলাতে ভোগে আর কি। ক্ষুধা মাত্রা। তাহলে এবার তো এক্সামিনার বলতেছে বুঝছি বিষয়টা, কিন্তু আপনার কথা আমি একমত না, কারণ ইতালির প্রধান খাবার ফাস্টফুড, ওটা তো হেলদি, ওটার মধ্যে তো এগুলার কিছুই নেই। তখন আপনাকে এক্সাম্পল দিতে হবে যে আমি ইতালির কথা বলিনি, আমি বলছি বাংলাদেশের কথা। কাহিনী বুঝছেন? জি, এই পুরো বিষয়টা যদি আপনি ডেভেলপ করতে পারেন, দেখেন আপনি মনে করছেন। এবার দেখেন আমি কেন বলছি দুইটা পয়েন্টের বেশি না। দুইটা পয়েন্টের বেশি না যেহেতু 250 ওয়ার্ড লিখতে হয়, আপনি তো ইন্ট্রোডাকশনে ধরেন 40 ওয়ার্ড লিখলেন বা 50 ওয়ার্ড আপনি লিখলেন, ধরলাম। তারপর হচ্ছে আপনি কনক্লুশনে লিখলেন 50, চলে গেল না 100। জি, আদের শর্ট পার্থক্য। আর বডি 1 বডি 2-র জন্য 150 ওয়ার্ড থাকে, তো 150 ওয়ার্ডে ধরেন এটাতে লিখলাম 75, ধরলাম হয়তো 80 ওয়ার্ড হইতে পারে, 90 ওয়ার্ড হইতে পারে, এটা ঘটনা না, কিন্তু আমরা মূল যে জিনিসটা ধরি 75, 75। এখন আপনি যদি এই যে দেখেন এখানে কয়টা লাইন, 1 2 3 4 5 লাইন, শুধু ফাস্ট ফুডের জন্য 5টা লাইন আসছে। এখন 5টা লাইন যদি ফাস্ট ফুডের জন্য আসে, আপনি প্রতিটা লাইনে যদি গড়ে 10টা করেও ওয়ার্ড দেন তাও তো 50টা ওয়ার্ড হয়ে যায়। বুঝতে পেরেছেন? 50টা ওয়ার্ড, তাহলে দুইটা পয়েন্ট দিলে 100 ওয়ার্ড হয়ে যায় না? মানে একটা পয়েন্টকে ডেভেলপ করতে যদি 50 ওয়ার্ড লাগে, তাহলে দুইটা পয়েন্টকে ডেভেলপ করতে তো 100 ওয়ার্ড হওয়ার কথা, কি বলেন আলিফ খান? জি স্যার। তো 100 ওয়ার্ড যদি দুইটাতে হয় তাহলে আপনি 3-4টা যদি পয়েন্ট দিয়ে দেন তাহলে তো আরো বেশি ওয়ার্ড হয়ে যাবে। এত ওয়ার্ড লেখার আপনার সময় নাই, আর এটা লিখলেও আপনার লস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি, এটাই বলছিলাম আর কি, এই জন্য দুইটার বেশি পয়েন্ট দেওয়ার দরকার নেই। এইভাবে 75 75 মেনটেন করতে হবে সেটা এরকম না, আমি যখন আপনাদেরকে ফুল রাইটিং লেখাবো তখন বুঝবেন কাহিনী কি। বুঝতে পেরেছেন? আচ্ছা যাই হোক, সেটা আমাদের বড় ফ্যাক্ট না, আমরা একটু সামনে চলে যাই। তাহলে সেন্টেন্স ডেভেলপমেন্ট কি, যে আপনি আজ থেকে রাইটিং টাস্কটাতে যে পয়েন্টটাই আপনি দিবেন না কেন মনে রাখতে হবে সেটা এক্সামিনারের কাছে ফুল ক্লিয়ার হয়েছে কিনা। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা এখন এই জিনিসটা ধরেন এখন বডি 1-এর লেখা শুরু করতে হবে, আমি আজকে ফার্স্ট ফুড দিয়ে লিখবো। আজকে কিভাবে লিখতে হয় সেটা বাদ দিলাম, তবে এটা বোঝানোর চেষ্টা করেছি আপনি যে পয়েন্টটাই দেন না কেন সেটাকে ডেভেলপমেন্ট করতে হবে, সেটাকে এইভাবে ক্লিয়ার করে বুঝাই লিখতে হবে। তাহলে দেখেন রাইটিং কিভাবে সহজ হলো, রাইটিং কেন এত সহজ। এবার ধরেন এটাকে আমরা লিখি, লেখার চেষ্টা করি, এটা যদি আপনি লিখতে পারেন আজকে,
এটা লিখতে পারলেই নেক্সট ক্লাসে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। যারা আজকের ক্লাসটা মিস করেছেন, আগামী ক্লাসে প্লিজ জয়েন করার আগে আজকের এই ক্লাসটা আগে দেখে নেবেন। আজকের ক্লাসটা না দেখে আগামী ক্লাসে জয়েন করেন না, কারণ আপনারা দেখেন রাইটিং কত ইজি হয়ে যাবে এবং রাইটিং আপনার জন্য খুব মজার হবে। আচ্ছা, এখন আমি এটাকে ডেভেলপ করবো, মানে লিখবো, মানে সেন্টেন্স ইংলিশে লিখবো আর কি। আর কে লিখবে? আপনারাই লিখবেন। আপনারাই পারেন এগুলো, আমার এত বলতে হয় না, বুঝতে পেরেছেন? আপনারাই পারেন। দেখেন কিভাবে পারেন সেটা এখন দেখাবো। এখন হচ্ছে আমরা রাইটিং লিখবো। এখন লিখতে গেলে আমি এখন এমন ভাবে লিখবো, মনে রাখবেন আমার কথা খুব ভালো করে শুনেন। আমি এখন এমন ভাবে লিখবো, সেন্টেন্সটা আপনাদেরকে দিয়ে লেখাবো, আপনারাই বলবেন ইয়েস ইয়েস এটাই লেখেন। এখন লেখার পরে সেখানে কিছু ভুল থাকবে অথবা ভুল থাকতে পারে, আমি নিজে থেকে এখন সঠিক করে আমি লিখবো না, মনে রাখবেন। কিন্তু সেন্টেন্স আপনাদেরকে দিয়ে লেখাবো, আর আপনাদের, কারণ আমার এখন এআই এর হেল্প নিতে হবে, এআই এর কাছে যাব, বুঝতে পেরেছেন? এআই এর কাছে যাব, সেই জন্য আপনাদেরকে দিয়ে লেখাবো। এআই হচ্ছে আপনাদের ভুল ধরবে, আর ভুল ধরে সেটা সাজেশন কিভাবে দেয় এবং কত ব্যান্ড স্কোর দেয় সেটা এখন একটু পরে এআই দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনারাই আমার সাথে ইয়েস ইয়েস করবেন, জি স্যার এটাই এটাই এটাই। সো ভুল হইলেও আমি কিছু বলবো না, শুদ্ধ হইলেও কিছু বলবো না। ভুল অবশ্যই থাকবে যেহেতু আপনারা লিখবেন, আর আমি আপনাদেরকে ওই ভুল শুদ্ধতে হেল্প করব, কিন্তু শুদ্ধ করার ক্ষেত্রে না। কেন? কারণ আমি যদি পুরাটাই নিজে শুদ্ধ করে লিখে দিই তাহলে এআই এর যে একেবারে এআই এর রিয়েল টাইম ভুল ধরার সিস্টেম সেটা আপনারা বুঝবেন না, বুঝতে পেরেছেন? বাট আপনাদেরকে সঠিক করে আমি দেখাবো। আচ্ছা, তো আলিফ খান, আমরা একটু দেখি এখানে একটা সেন্টেন্স লিখতে কি কি লাগে বলেন তো, বলেন সাবজেক্ট, বলেন। ভার্ব, তারপর অবজেক্ট। অবজেক্ট লাগে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে। তো আমরা এক এক করে শেষ করি। ফাস্ট ফুড এটা কারা খায় বলেন তো? শিশুরা, চাইল্ড। চাইল্ড। একটু ফলো করে দেখেন কোন শিশুরা, এটা কি আগের দিনের শিশুরা না আজকের দিনের শিশুরা? আজকে দিনের শিশুরা, টুডে। আজকের দিনে শিশুরা খায় আর কি, তার মানে আজকে এখানে আজকে সাবজেক্টই তো শিশু নাকি পাবলিক? শিশু। শিশু। তো আপনিই বলেন আমার সাথে, আর যারা আমাদের লাইভ দেখতে পাচ্ছেন তারাও একটু দেখেন। তো আজকের দিনের ইংলিশ কি? টুডেজ। টুডেজ কে না লিখে আমরা টুডে। অন্যভাবে কি লেখা যায় বলেন তো? টুডেজ আমি লিখবো না, আমি অন্য একটা সিনোনিম লিখবো, কি বলা যায়? উম, মানে আজকের দিনের আর কি, আমরা টুডেজ লিখতে যাচ্ছি না, আমরা অন্য একটা লিখতে যাচ্ছি, সেটা কি বলা যায়? যারা উম, আমাদের ফেসবুকে আছেন তারাও বলতে পারেন যে আমি কি লিখবো, আসলে মানে টুডেজ লিখতে যাচ্ছি না, অন্য কিছু লিখতে যাচ্ছি। ইন দিস ডে, শাহরিয়ার কবির লিখেছেন ইন দিস ডে। আর কি লেখা আছে? লেটেস্ট, প্রেজেন্ট ডে। এট প্রেজেন্ট, প্রেজেন্ট ডে। ওকে, নাও ইট ইজ লেখা যায় না? জি স্যার। নাও ইট ইজ লেখা যায়, লিখলাম, আপনাদের কথা মতোই লিখলাম আর কি। নাও ইট ইজ, মোহাম্মদ নওয়াজ লিখেছেন তাই লিখলাম। নাও ইট ইজ লেখা যায়। আমি আগেই বলছি, আপনারা মনে রাখবেন, আপনাদের আপনারা যেটা বলবেন লিখতে আমি সেটাই লিখবো। আমি কিন্তু কোনো ভুল টুল ধরবো না, কারণ ভুল ধরবে এআই, না হলে তো আসলে বোঝানো যাবে না যে এআই দিয়ে আপনি কিভাবে আসলে কাজ করবেন। এআই দিয়ে আজকে মোটামুটি বেশি কিছু আপনাদেরকে দেখাবো না, কিন্তু এটার মূলত এআই এর সফলতা আপনি কখন পাবেন? আমাদের যখন রাইডিং টাস্ক 2 শেষ হবে ক্লাস, সেদিন থেকে আপনার এআই এর সফলতা বেশি পাবেন, কিন্তু এখনো পাবেন, কিন্তু আমি কম দেখাবো আর কি। আচ্ছা, আজকের দিনে দেখলাম ফাস্ট ফুড, আমাদের আজকে পয়েন্টের নাম কি? ফাস্ট ফুড। এটা কারা খায় বলেন তো? শিশুরা, শিশুরা খায়। তাহলে শিশু তো সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে শিশুরা খায়, তাহলে নাও ইজ ডেজ চিলড্রেন। চাইল্ড। শিশুরা খায় ইংলিশ কি বলেন তো? ইট, ইট। খায় কি খায় বলেন তো? ফাস্ট ফুড। ফাস্ট ফুড খায়। এই যে প্রথম লাইনটা আমরা লিখে ফেলছি, এটাকে আমরা একবার রেড মার্ক দিয়ে দিই, আমরা লিখে ফেলছি প্রথমটা শেষ, এটা রেড মার্ক দিয়ে দিছি, বুঝতে পেরেছেন? এটাকে রেড জি। মার্ক দিয়ে দিচ্ছি। সহজ, মানে জাস্ট সাবজেক্ট লিখবেন, ভার্ব লিখবেন। ভার্ব তো খাওয়া, খায় ফাস্ট ফুড। এরপরে দেখেন এরপরে কি আছে, মানে ফাস্ট ফুডটা কি? তো ফাস্ট ফুড কি, এটার উদাহরণ দিলে তো ফাস্ট ফুড কি বোঝা যায়, তাই না? জি স্যার। তাহলে উদাহরণ হিসেবে উদাহরণ ইংলিশ কি? ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল। যদি আমি সাচেস দিই সমস্যা আছে? জি না। সাচেস, আপনার কথা মতো আমি লিখতেছি কিন্তু সাচেস, তাহলে উদাহরণগুলো বলেন। বার্গার, ওকে, বার্গার। পিৎজা, বার্গার। চিকেন ফ্রাই, ওকে, নুডলস, পিৎজা সফট ড্রিঙ্ক, দিলাম, পিৎজা। কোল্ড ড্রিঙ্কস।
কোল্ড ড্রিঙ্কস, দেন দিলাম। হচ্ছে আর দেওয়া আপনার আর দরকার নেই, আর দরকার নেই, ইটিসি, তাই না? ইয়েস। ইটিসি দিব। জি স্যার। আচ্ছা, ইটিসি দিলাম। তাহলে এই যে দেখেন, এবার আমাদের ফাস্ট ফুড কি এটাও গেছে, এক্সামিনার এখন আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে না? জি। আচ্ছা, ক্লিয়ার হলো, এটা কাটলাম। আচ্ছা, এটার মধ্যে কি আছে? এই ফাস্ট ফুড গুলোর যে নাম লিখলাম, এগুলোর মধ্যে আছে, তাই না? জি। তো যেটার মধ্যে আছে ইংলিশ কি? যেটা ইংলিশ কি? হুইস। হুইস। ওকে, লিখলাম হুইস। হুইস যেটার মধ্যে আছে, মানে বহন করে, বহন করা ইংলিশ কি? ক্যারি। ক্যারি বা কন্টেইন, তাই না? জি। কন্টেইন অর্থ কি? উম, বহন করা। বহন করা। তা দিলাম হুইচ কন্টেইন। হুইচ কন্টেইন বহন করে, কি বহন করে বলুন তো? এই যে মানে কি আছে এটার মধ্যে? কি বহন করে বলুন? সুগার। ওকে, সুগার দিলাম, সুগার। আর কি বলেন? ফ্যাট। কেমিক্যাল। না। আর্টিফিশিয়াল। কালার। আর্টিফিশিয়াল কালার, তাই না? ইয়েস। আচ্ছা, আপনি বলছেন কিন্তু আমি কিন্তু বলি নাই, আপনি, আপনাকে জাস্ট আমি হেল্প করতেছি, কিন্তু মেইন আপনিই কাজ করছেন। আচ্ছা, নেক্সট ক্লাসে যদি আপনি আলিফ খানের মতো এইভাবে আমার সাথে কন্টিনিউ করতে চান, মানে জুমে আপনাকে কিন্তু শেয়ার করতে হবে অনেক বেশি, আর যে সবচেয়ে ফার্স্ট হাইয়েস্ট শেয়ার করবেন আমরা কিন্তু তাকে এখানে নিব। তাকে পার্সোনালি এসএমএস করা হবে, এবং উনি হচ্ছে নেক্সট ক্লাস থেকে জয়েন করবেন আমার সাথে জুমে। আর্টিফিশিয়াল কালার, তারপর ইত্যাদি ইত্যাদি, তাই না? ইয়েস, ইটিসি। ইটিসি বা এন্ড সো অন দিলাম, বা ইটিসি দিলাম। ইটিসি দিই। আচ্ছা, ইটিসি দিলাম আবার। এখন কি আছে এটাও গেছে, দেখেন লেখা কত সহজ, এখানে কিন্তু কোনো গ্রামার নাই। আপনি শুধু বলবেন আর লিখবেন কি আছে। এবার কি ক্ষতি করে? তাহলে এটা ক্ষতিটা কি ফল না, মানে রেজাল্ট না? হ্যাঁ। আচ্ছা, আরশি একটা লিখেছে ইটিসি দেওয়া যাবে না, মেবি ফুল সেন্টেন্স লিখতে হবে। ফুল মানে এক্সেটারা আর কি লিখতে হবে। গুড। এই যে আপনারাই ভুল ধরতেছেন। থ্যাংক ইউ, মানে চ্যাট জিপিটির আগে আপনি ভুল ধরেছেন, থ্যাংক ইউ। তো আপনার কথা মতো আমি ইটিসিটা চেঞ্জ করে দিই, হ্যাঁ? উনি যেহেতু ভুল ধরেছে, ওনারটা চেঞ্জ করে দিই। আমি কিন্তু বলি নাই যে ইটিসি হবে, বুঝতে পেরেছেন? আমি জাস্ট আলিফ খানের কথাতেই লিখতেছি, ইটিসি কে একটু চেঞ্জ করে দিই যেহেতু ভুল ধরতে পেরেছে। ইটিসি না লিখে আজকে আজকে আজ থেকে আপনি লিখতে পারবেন এন্ড সো অন, মানে আরেকটু স্মার্ট হলো কি লিখতে পারবেন? এন্ড সো অন। এন্ড সো অন। আর এই জায়গায় ইটিসিটা হলে এটাও বাদ দিয়ে দিই, এটা কি লিখবো? এন্ড সো ফোর্থ। ফর। এটার নাম দিবে এন্ড সো ফোর্থ। তাহলে এই যে ইটিসি আমরা কেটে দিলাম। তাহলে এখন নতুন দুইটা শব্দ আপনি জেনে গেলেন। মানে চ্যাট জিপিটির কাছে যাওয়ার আগে আমরা কি করলাম, একটু নতুন করে এটা শিখে নিলাম। আচ্ছা, যাই হোক। তাহলে কি আছে গেল, এবার কি ক্ষতি করে? ক্ষতিটা রেজাল্ট না? জি। তো ফলে ফলে বাচ্চাদের এই সমস্যাটা হয়, এই ক্ষতি হয়। তাহলে ফলে ইংলিশ কি বলেন? অ্যাজ এ রেজাল্ট। ওকে, অ্যাজ এ রেজাল্ট। এটাকে যদি আমরা রেজাল্টিং ইন বলি, সমস্যা আছে? না। একই জিনিস। আচ্ছা, আপনিই বলছেন সমস্যা নেই, লিখলাম রেজাল্টিং ইন। রেজাল্টিং ইন তারা কি হচ্ছে, তারা হওয়া ইংলিশ কি বলেন তো? বি মানে হওয়া। মানে বিকাম, বিকাম অর্থ কি? হওয়া। হচ্ছে। হচ্ছে, তাহলে দে বিকাম ফ্যাটি। এই তো। ফ্যাটি। তাহলে দেখেন কি ক্ষতি করে, এটাও লিখে ফেললাম, দেখছেন? এখন দেখেন আপনি নিজে থেকে একটা বড় সেন্টেন্স কিন্তু লিখে ফেলছেন, একটা সেন্টেন্স। আমরা কিন্তু আর সেন্টেন্স লিখি নাই, লিখছি। জি না। ঘুম আসতেছে আপনার? জি না স্যার। আচ্ছা, তাহলে নিজে থেকে একটা বড় সেন্টেন্স লিখে ফেলেছেন। কিন্তু হ্যাঁ। এই সেন্টেন্সের মধ্যে আমি জি। এবার আপনাদের থেকে আগে জাজমেন্ট করে নিই, এটার মধ্যে কি কোনো ভুল আছে কিনা। আমাদের ফেসবুকে যারা আছেন একটু প্লিজ কমেন্ট করবেন। মিস্টার আলিফ খান, আপনার মতে কোনো এখানে ভুল আছে কিনা একটু আমাকে বলবেন। আপনি তো নিজেই লিখলেন উম, না স্যার। কোনো ভুল নাই, না থাকলে নাই, ভালো। আপনারা যারা ফেসবুকে আছেন, একজন শুধু বলেছেন যে স্যার ইটিসি লেখা যাবে না, তাই আমি ঠিক করে দিয়েছি। এখানে এখনো যদি কেউ ভুল ধরতে পারেন, আমি এখনই ঠিক করে দিব। তারপর আমরা এআই এর কাছে যাব। এআই এর কাছে যাব, তারপর না হলে তো আপনার, আমি নিজে ইচ্ছা করে ভুল করলাম, আর এআই এর কাছে গিয়ে তো আমি ভুল তো দেখতেই পারবো, কিন্তু সেটা না। আগে আমাকে একটু এনশিওর করেন যে এখানে আপনি কোনো ভুল দেখতে পাচ্ছেন কিনা। যারা ফেসবুকে আছেন লাইভে, একটু আমাকে কাইন্ডলি জানান, খুব দ্রুত জানান প্লিজ। একটু আমাকে কাইন্ডলি জানান। হুম।
দ্রুত দ্রুত জানেন কোথায় কোথাও ভুল দেখতে পাচ্ছেন কিনা। প্লিজ একটু দ্রুত জানান। কোনো ফার্স্ট ভার্ব রং। ফার্স্ট ভার্ব রং কিভাবে? ইট তো দেওয়াই যায়, বাচ্চারা খায়। ইটজা ইটজি লিখে নাও এর পরে কমা হবে, বাহ। হ্যাঁ, ওকে, নাও এর পরে কমা, আপনার কথা মতো দিয়ে দিলাম, নাও এর পরে কমা। ওকে, দিলাম। দেয়ার শুড বি এ কমা আফটার নাওয়ারিজ। নাজমুল হাসান মোস্তফা, আপনার কথা ঠিক আছে, না, নাওয়ারিজ এর পরে কমা হবে, কিন্তু নাওয়ারিজ কিন্তু একটা ওয়ার্ড, আপনি কিন্তু এটাকে তিনটা ওয়ার্ডস করে ফেলেছেন, 3 ওয়ার্ডস। হ্যাঁ, রেজাল্টিং ইন একসাথে হবে স্যার, এটা হয় মানে রেজাল্টিং ইন উনি চাচ্ছে যে একসাথে দেওয়ার জন্য, মানে এইভাবে। এইভাবে দিলে তো আরো ভুল হয়ে যাবে, তাই না? এই যে দেখছেন ভুল মাইক্রোসফট ওয়ার্ডে ধরে ফেলছে। তাহলে এটাকে আমরা আলাদা করে ফেলি। আর কেউ কোনো ভুল ধরতে পারছেন কিনা? কুইক কুইক জানান। চিলড্রেন আর কেন হবে? এখানে তো ইট তো আছেই, ভার্ব তো আছেই, অক্সিলারি ভার্বের তো দরকার নেই। সো অন এর পরে ফুল স্টপ হবে। কেন ফুল স্টপ হবে? কারণ এই যে এখানে তো হুইচ আছে, মানে আমরা আর একটা ফুল স্টপ দিয়ে সাবজেক্ট আনি নাই। ফুল স্টপ হবে না মিস্টার নওয়াজ, তাই না? তাহলে আলিফ খান ভুল কিন্তু বেশি ধরতে পারে নাই, কি বলেন? জি স্যার। দে বিকাম ওবিসিটি হয় না, দে বিকাম অবিস হয়, দে বিকাম অবিস হয়। আচ্ছা, অলরাইট, আপনাদেরকে দেখে ফেলেছি যে আসলে আপনারা কতটা ভুল ধরতে পেরেছেন। তার মানে বোঝা গেছে আপনারা দেখছেন আপনাদের সামনে খুব সুন্দর একটা সেন্টেন্স দেখা যাচ্ছে, কিন্তু এটার মধ্যে যে কত ঝামেলা আছে আপনি নিজেও জানেন না। তাহলে আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই, কি বলেন সবাই? উম, জি স্যার। সবাই তো ভুল মানে দেখলেন যে আসলে নিজের চোখে মনে হচ্ছে সবই সঠিক, কিন্তু এখানে মারাত্মক ভুল আছে, অনেক ভুল আছে। এই ভুলগুলো এখন আমরা ঠিক করব। আমি একটু আগে বলিনি প্রথম ভুল কোথায় আছে। প্রথম ভুল হচ্ছে রেজাল্টিং ইন এর পরে কখনোই একটা ফুল সেন্টেন্স হয় না, মানে ভার্ব সহ, এখানে শুধু নাউন ফ্রেজ বসবে। ভুল আছে। এরপর হচ্ছে হুইচ কন্টেইন, এগুলো এখানে দেওয়া ঠিক না। এরপর হচ্ছে ফাস্ট ফুড, আপনি ফাস্ট ফুড একটা লিখলেন, ফাস্ট ফুড আইটেমস, তো এখানে কেন এতগুলো আইটেম? ভুল আছে। এরপর চিলড্রেন ইট, এটা তো গরিবরা লেখে ইট, এখানে হবে কনজিউম। দেখছেন অনেকগুলো ভুল আছে, কিন্তু আরো ভুল আছে। আর্টিফিশিয়াল কালার হয় না, আর্টিফিশিয়াল কালারিং হয়। দেখছেন ভুল আছে অনেক। আলিফ খান, বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। এরপরে নাও ইট ইজ নিজে একটা গরিব ওয়ার্ড, এখানে লিখতে হবে যে 12 স্পেশাল ওয়ার্ড এট প্রেজেন্ট, ইন দিস ডেজ। তো এইভাবে এখানে প্রতি জায়গায় জায়গায় ভুল আছে, কিন্তু আপনি ধরতে পারলেন না, দেখছেন? আপনার নিজের রাইটিং আপনি হয়তো মনে করবেন কি সুন্দর লিখছেন, আপনার রাইটিং তো আরো গরিব হবে, মানে আরো ঝামেলা হবে। তাহলে অনেকে বলে স্যার রাইটিং স্কোর পাচ্ছে না। তা আপনাকে এখন কে হেল্প করবে? আপনার কাছে একজন ভালো টিচারও নেই, যারা দিয়ে দেখেন হেই জানে না, এরকম হইতে পারে না? জি। তো এরকম যাতে না হয় এই জন্য আপনার কাছে এখন আছে এআই, এবং এআইটা হচ্ছে আজ থেকে সুন্দর করে ইউজ করবেন। আর সেখানে এআই আপনাকে, কোন এআই আপনাকে হেল্প করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকগুলো আছে, তার মধ্যে আজকে শুধু আপনারা চ্যাট জিপিটি যেহেতু নাম শুনছেন না আলিফ খান? জি স্যার, ইউজ করি। ইউজ করেন, চ্যাট জিপিটি দিয়ে আপনারা কাজ করেন। কালার তো নাউন অ্যাডজেক্টিভে পড়ে। আমরা মানে এইভাবে চিন্তা না করি, আমরা একটু দেখি, চ্যাট জিপিটির কাছে যাই, সে কি বলে। আপনারা যেহেতু চ্যাট জিপিটি ইউজ করেন, তাই এটা দিয়ে আপনাদেরকে আজকে দেখাই, অন্য কিছু দিয়ে যখন ইউজ করবেন আমি সেটাও দেখাবো, হ্যাঁ? তো দেখেন, চ্যাট জিপিটির সাথে আজকে লাইভ কথা বলি। এখন আমি একটু একেবারে লাইভ স্ক্রিনটা শেয়ার করি চ্যাট জিপিটির, আপনারা জাস্ট দেখেন। চ্যাট জিপিটি খুব মানে স্মার্ট জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির স্ক্রিনটা শেয়ার করেছি আপনাদের সাথে, আশা করি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কিনা? আমাদের যে ইন্টারফেসটা আছে, সবাই ফেসবুকে আছেন, উম, দেখা যাচ্ছে? জি স্যার। এভাবে যাচ্ছি। জি, আমাদের যারা ফেসবুকে আছে তারা এখনো দেখতে পাচ্ছে না। মানে এআই দিয়ে আমরা কিভাবে আসলে স্মার্টলি আজ থেকে হচ্ছে হ্যান্ডেল করব, যে কি কিভাবে নিজের ভুল ধরা যায়।
মানে কিভাবে আরো স্মার্ট হওয়া যায়, আপনাকে আর কেউ পিছনে ফেলতে পারবে না। আপনি দেখেন, এবার দেখেন চ্যাট জিপিটির ফোনটা আপনাদের সামনে এসছে। এখন এর সাথে কথা বলতে গেলেও তো ইংলিশে কথা বলতে হবে, তাই না? জি কি জি। বলেন? না, আসলে চ্যাট জিপিটির সাথে কথা, এখন চ্যাট জিপিটি কিভাবে ইউজ নিজের করে, ইচ্ছা মতন বলা যায় তো। ইচ্ছা মতো বলা যায়, এক্স্যাক্টলি। এখন চ্যাট জিপিটি যেহেতু আপনারা ইউজ করেন, বা চ্যাট জিপিটি হচ্ছে এর সাথে ইচ্ছে মতো কথা বলা যায়, তো আপনাদেরকে এখন লাইভ দেখাবো যে আসলে ও কি বলতে যাচ্ছে, মানে সে কি বলে। আপনাদেরকে একটু বলি, চ্যাট জিপিটি বাংলা বুঝে, ইংলিশ বুঝে, আবার বাংলিশও বুঝে। বাংলিশ মানে কি, ওই যে আমরা ফেসবুকে যে, আই মিন মেসেঞ্জারে যে জি চ্যাট করি না, বাংলিশ সব বুঝে। জি, সব বোঝে। এখন আজকে চ্যাট জিপিটি দেখায়, অন্যদিন আরেকটা অন্য এআই দেখাবো, যাতে করে আপনার পড়াশোনা আগের থেকে স্মার্ট, আরো গোছালো, এবং আরো প্রফেশনাল হয়। মানে আপনি এখন নিজেকে ছাড়িয়ে যাবেন, শুধু বসতে হবে। তো দেখেন, চ্যাট জিপিটির সাথে একটু কথা বলি, ওকে বাংলিশ লিখি। আমি আবার ওই বাংলা কিবোর্ড এখানে নাই তো আমার কাছে, যার কারণে আমি বাংলিশ লিখবো। দেখেন, তাকে আমি বলি যে, এই যে দেখেন কি লিখতেছি, আজকে আমি অনলাইন, আপনারা জাস্ট দেখেন, আমি আমার মতো তাকে বলতেছি আর কি, আপনারা জাস্ট দেখতে থাকেন। অনলাইন লাইভ ক্লাসে এ আইএলটিএস রাইটিং টাস্ক 2। এখন এটা কিভাবে ইউজ করতে হয় অনেকে হয়তো জানেন না, এটা দেখাবো নি, যারা জানেন না তাদেরকে দেখাবো। আজকে না, বাট আমি সিস্টেমটাকে দেখাচ্ছি, আগে আপনি সিস্টেমটা বুঝেন। আজকে আমি অনলাইন লাইভ ক্লাসে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর বডি ওয়ানের বডি 1-এর একটা পয়েন্টকে ডেসক্রাইব করেছি। এই যে বলছি আর কি, তারে যে একটা ডেসক্রাইব করেছি, আহ, বুঝতে পেরেছেন, ডেসক্রাইব করেছি। তো ডেসক্রাইব করেছি, এখন এই যে দেখেন, এখন আমি তোমাকে এই ডেসক্রিপশনটা, মানে যে যেভাবে বলেন ওর বুঝে নিবে, সমস্যা নেই। এখন ডেসক্রিপশনটা দিব, আমাকে এই নিজের মতো করে আমাকে ভুল ধরে দাও, ভুল ধরে দাও। এটা তারে বলছি, এই যে দেখেন, এখন আমি তাকে জাস্ট ইনপুট দিলাম। এখন দেখেন সে কি বলে, দেখেন, দারুণ। তুমি তোমার লাইভ ক্লাস যে, বা হুম, এখন তো কি বলছে যে ডেসক্রিপশনটা দাও, ঠিক আছে। আচ্ছা, দিব এখন ডেসক্রিপশনটা কিভাবে, আমি এখন কপি করে নিয়ে আসতেছি, ওই যে যেটা আপনারা একটু আগে লিখছেন, এই কপি করে আনছি। দেখেন, সিস্টেমটা দেখেন, এই কপি করে আনছি না, এবার এটা দিয়ে দিই, দেখেন ও বুঝছে। এই যে এটা দেখেন, একবার সেম জিনিসটা আমি কপি করে আনছি, যেটা একটু আগে আপনারা লিখছেন। এটাকে এখন জাস্ট আমি এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন আপনার ভুলটা সে কিভাবে ধরে। তাহলে আপনার কিন্তু আর এখন অন্য টিচারের কাছে যাইতে হবে না, কারো হাত পা ধরা লাগবে না। এই যে দেখেন, প্রথম হচ্ছে ভুল বিশ্লেষণ করতেছে, ভুল আপনার কি ভুল হয়েছে, আগে ভুলগুলো দেখেন ধরছে। কি বলছে, বলছে যে ইট ঠিক আছে। দেখছেন, এই যে একটু আগে একজন লিখলেন না, যে মোহাম্মদ নওয়াজ লিখছেন যে প্রথম ভার্বটা ভুল হয়েছে। মিস্টার আলিফ খান দেখছেন, এ কত স্মার্ট, যে ভাই ইট তো ঠিক আছে, কিন্তু কনজিউম হইলে আর একটু ভালো হয়, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে যে বার্গার যে লিখেছেন, বার্গারটাকে বার্গার্স লেখার দরকার ছিল, প্লুরাল নাউন কি লেখার দরকার ছিল? বার্গার। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কে আরেকটু সুন্দর করে বললো, কোল্ড ড্রিঙ্কস। এটাকে কি লেখার দরকার ছিল? কোল্ড ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস, ও, আচ্ছা স্যার। তাই না? জি। আচ্ছা, এরপরে দেখেন, হুইচ কন্টেইন সুগার, ফ্যাট, আর্টিফিশিয়াল কারণ, সো ফোর্থ। সো ফোর্থ কি লেখছে, ওকে, মানে এটা ভুল নাই, আমি যেটা দিছি আর কি, তাই না? কিন্তু কি হচ্ছে, এটা কি হচ্ছে দেখেন তো, ইনফর্মাল হয়ে গেছে, তাই না? কিন্তু সো অনেক কিন্তু ভুল ধরে নাই। আচ্ছা, এবার দেখেন, রেজাল্টিং ইন দে বিকাম ফ্যাটি, দেখছেন ওই যে বললাম না, রেজাল্টিং ইন এর পরে কি কোনো ফুল সেন্টেন্স লেখা যায়? লেখা যায় কি না? না। তাহলে রেজাল্টিং ইন এর পরে কি হয়, নাউন বা জেরান্ড বসে, সেটা পরে দেখাবো। মানে আপনাদেরকে জাস্ট সে ভুল ধরাচ্ছে, তার মানে আপনার সেন্টেন্সটা হয় নাই। দে বিকাম ফ্যাটি হবে না, ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট। তাহলে এবার সে দেখছে, এবার কি লিখলো, যে কারেক্টেড আইএলস ব্যান্ড আইএন্ড 7+ ভার্সন আপনাকে দিয়েছে, দেখেন। অর্থাৎ আপনি আপনার যে সেন্টেন্সটা একটু আগে লিখেছেন, সেটা থেকে যদি আপনি আইএলটিএস এ যদি আপনি 7+ পেতে চান, এরকম রাইটিং লিখে দেখেন, কেমন রাইটিং লিখতে হবে। Nowadays, children tend to consume fast food such as burgers, পিৎজা এন্ড সফট ড্রিঙ্কস, আমাদের মতোই লিখছে, হুইচ
আর হাই ইন লিখছে কিন্তু কন্টেইন লিখে নাই। কন্টেইন লিখছে? No, no. আমি আপনাকে একটু আগে বললাম কন্টেইন লেখাটা কি। কন্টেইন লেখাটা হচ্ছে এটা ভালো দেখায় না। দেখছেন এখানে চেঞ্জ করে দিয়েছে, হুইচ আর হাই ইন, কি কিসে হাই? সুগার, ফ্যাট অ্যান্ড আর্টিফিশিয়াল এডিটিভস। এডিটিভস এখানে কালারিংও বলা হয়। এজ এ রেজাল্ট, দেখছেন না, রেজাল্টিং ইনটা উঠাই দিছে, কি দিছে? এজ এ রেজাল্ট মেনি অফ দেম আর বিকামিং ওভারওয়েট। তাহলে আমরা দেখলাম। এবার দেখেন আবার কি লিখছে। এবার যদি আরেকটু ফর্মাল ও অ্যাডভান্স, মানে 7.5 থেকে 8 পর্যন্ত যদি আপনি পেতে চান, নাও এডিস কি রেখেছে না বাদ দিয়েছে বলেন? In current times, ইন or রিসেন্ট in টাইমস না? recent time. জি, তাহলে আপনারা দেখেন এখন আপনি কি শিখলেন, যে না, নাও এডিস তো দেওয়া যাবে না, ইন রিসেন্ট টাইমস আজ থেকে দিব, কারণ এটার ব্যান্ড বেশি। বুঝতে পেরেছেন? এইভাবে এবার দেখেন আমি তাকে বলবো, আচ্ছা আমি যেটা লিখছি এটাতে কত ব্যান্ড পাবো? এই যে দেখেন, আচ্ছা আমি যেটা লিখেছি, এবার তার কাছ থেকে স্কোরও নিতে পারবেন। তা- তার ব্যান্ড কত, দেখেন তার ব্যান্ড কত, এখন আমাকে সে বলবে যে তার 5.5. ব্যান্ড কত। এখানে দেখেন কত দিছে, 5.5. 5 থেকে 5.5। কেন 5.5 দিল? ওই যে আমাদের অনেক ভুল আছে, এই যে বললো না। এই যে দেখেন কি 5.5 কেন দিছে, এই যে দেখেন টাস্ক রেসপন্স। আপনাদেরকে ওই যে বললাম না যে টাস্ক রেসপন্সে আমাদের সমস্যা থাকে, কোহিয়ারেন্স এন্ড কোহিশন, লেক্সিক্যাল রিসোর্সেস মানে ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্সেস মানে কি ভোকাবুলারি, এন্ড গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এগুলো আমাদের সমস্যা থাকে। দেখেন আমরা কি করছি, টাস্ক রেসপন্স পয়েন্টটা ঠিক আছে, পয়েন্টটা ঠিক আছে না, জি, কিন্তু অল্প ব্যাখ্যা ও উদাহরণ নেই। হ্যাঁ আমরা তো উদাহরণ দিই নাই, আমি তো কি বলছি, আমি তো এখন উদাহরণ দিই নাই, ফর এক্সাম্পল তো দিই নাই, যার কারণে ব্যান্ডটা কম আছে। বাক্য সংযুক্তির সমস্যা আছে, যেমন রেজাল্টিং ইন দে বিকাম। রেজাল্টিং ইন দে বিকাম না, তো এই জায়গায় সমস্যা আছে, দের জায়গায় কি সমস্যা একটু পরে আমি সলভ করে দিচ্ছি। লেক্সিক্যাল রিসোর্সেস মানে ভোকাবুলারি সাধারণ মানের, অবশ্যই তো সাধারণ মানের, কারণ ফ্যাটি যে আমরা দিয়েছি এটা কিন্তু ইনফর্মাল, ফ্যাটি দেওয়া ঠিক না, হ্যাঁ। আচ্ছা এবার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসিতে কি আছে? অবশ্যই গ্রামারের ভুল আছে, কারণ আপনি দে বিকাম ফ্যাটি, কারণ এখানে তো আপনি রেজাল্টিং ইন দিতে পারবেন না। এবার মেজর ইস্যু কি কি আইডেন্টিফাই করেছে, এই যে সব এখানে আছে। তো এখানে যা যা আছে আমরা এগুলো সব ঠিক করে দিব। বুঝতে পেরেছেন? তুমি যদি বাক্যটিকে এমন ভাবে লিখো তাহলে সাতের মতো পাবা। এবার আসেন, সাতের মতো করতে গিয়ে তারা কি করছে, আমরা এখান থেকে কপি করে নিই। কপি, এখান থেকে জাস্ট কপি করলাম। তাহলে এবার আপনি আইডিয়াটা পুরো ক্লিয়ার হবে। এখন দেখেন, আপনি ধরেন বললেন যে আচ্ছা ঠিক আছে আমি যা লিখছি আমাকে এখানে ভালো করে আহ, এই যে মানে এখানে আমি কিছু, এই যে দেখেন আরো লেখেন, তাকে বলেন যে কিছু অ্যাডভান্স অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে চাই এই সেন্টেন্সে। তাহলে তুমি এক এক করে রিপ্লেস করে দাও, বললেন, তাকে বললেন এক এক করে রিপ্লেস করে দাও। আগামী অন্যান্য টাইমে শেখাবো কিভাবে এর সাথে কথা বলতে হয়। আপনি নিজে স্পিকিং টেস্ট দিবেন, সে আপনার স্পিকিং টেস্ট নিয়ে নিবে, আপনাকে ব্যান্ড স্কোর দিবে, এগুলো শেখাবো, আপনারা জাস্ট কানেক্টেড থাকুন। এই যে দেখেন তাকে বললাম যে অ্যাডভান্স ভোকাবুলারি, দারুন, হুম, অ্যাডভান্স ভোকাবুলারি দিয়ে এটাকে ঠিক করে দাও স্টেপ বাই স্টেপ। দেখেন এবার স্টেপ বাই স্টেপ যে তুমি ইট ব্যবহার করো না, কনজিউম ব্যবহার করো। কি বলছে? ইট ব্যবহার না করে কি ইউজ করতে বলছে? দেখতে পাচ্ছেন আলিফ খান, মিস্টার আলিফ, কোথায় গিয়েছেন? জি স্যার। বলছি ইট ব্যবহার করতে বলে নাকি, জি স্যার। কনজিউম ব্যবহার করতে বলছে, তাই না? কনজিউম। আচ্ছা জি স্যার। এবার হচ্ছে এখানে এই যে বার্গার, পিৎজা, ড্রিঙ্কস, এখানে সফট ড্রিঙ্কস ইউজ করতে বলছে, কোল্ড ড্রিঙ্কের জায়গায় সফট ড্রিঙ্কস অথবা কার্বোনেটেড বেভারেজ ইউজ করতে বলছে। ঠিক আছে, এই এবার দেখেন আমরা যেটা দিচ্ছি বার্গার, পিৎজা এন্ড সফট ড্রিঙ্কস, এবার দেখেন সো অন ইউজ করতে বলে নাই, রিমুভ করতে বলছে অথবা রিপ্লেস করতে বলছে কি দিয়ে, অ্যামং এমন আদার্স কথা দিয়ে, বলছি। অ্যামং আদার্স। বুঝতে পেরেছেন? মানে একজন জি। ইটিসি বলছেন, তাই আপনার কথা মতো আমি আরেকটা দিয়ে দিয়েছি। তো সেটাও দেখেন কি অবস্থা, সেটাও ভুল না কিন্তু ইনফর্মাল। আচ্ছা আপডেট করে দিয়েছে। এবার দেখেন আরো আছে এখানে, এই যে আপনারা কথা বলেছেন যে হুইচ কন্টেইন, এই আর্টিফিশিয়াল কালার, এটাকে আসলে না লিখে এই যে লেখা যেতে পারে আর্টিফিশিয়াল অ্যাডিটিভস অথবা প্রিজার্ভেশন কালারিং এজেন্টস। বুঝছেন? এই যে দেখেন আপনাকে কিন্তু ঠিক করে দিচ্ছে।
রেজাল্টিং ইন দে বিকাম ফ্যাটি না লিখে আমরা কিন্তু অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দ্যাম লিখতে পারি। এইভাবে আপনি অবশ্যই মানে আপনার এই বিষয়গুলোকে আগের থেকে উন্নত করে ফেলতে পারেন। তাইলে এবার বুঝেন আপনি যে চ্যাট জিপিটি বা হচ্ছে আরো এআই আছে এদেরকে কেন ইউজ করবেন। আপনি একটা রাইটিং লিখে সেটা মানে খুব কুইকলি তাড়াতাড়ি ফিডব্যাক পাইতে গেলে, এখন অনেকে বলবেন যে আমি তো খাতায় লিখবো, খাতায় লিখলে আবার এখানে কি টাইপ করতে হবে? না, টাইপ করতে হবে না, আপনি জাস্ট পিকচার তুলে এখানে দিয়ে দিলে হবে, সে পুরোটা বুঝে নিবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা দেখলাম কি, আমরা এভাবে রাইটিং লিখবে, এবার হচ্ছে নিজের মতো ঠিক করব। এখানে আমরা ইট আছে, আমরা এখানে কনজিউম দিব। এখন এখানে আরেকটা ভুল আছে, কি ভুল? চিলড্রেন কনজিউম মানে অর্থ হচ্ছে বাচ্চারা সব সময় খায়। আচ্ছা, এটা কি ঠিক কথা যে বাচ্চারা কি সব সময় খায়? না, তো এটা তো এই জন্য সঠিকটা লিখতে হবে, চিলড্রেন অফেন ইট, মানে অফেন কনজিউম। এটাকেই বলে হচ্ছে আপনার সঠিক টাস্ক রেসপন্স। আপনি যদি বলেন সব সময় খায় তাহলে তো হলো না, অফেন কনজিউম, তারা খায়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, দে বিকাম ফ্যাটি, দে মানে কি তাহারা সবাই, সবাই দে মানে কি একজন না সবাই? সকলকেই বোঝায়। তাহলে কি সবাই কি ফ্যাটি হয়ে যায়, বাচ্চারা কি সব ফ্যাটি হয়ে যায়? জি না, তাহলে এখানে আমরা তাহলে শুদ্ধটা কি হবে, মেনি। মেনি অফ দেম না? জি, মেনি অফ দেম। এটা একটু তো চ্যাট জিপিটি আপনাকে বললো, তাহলে রেজাল্টিং কিন্তু হবে না, এটাকে আমরা কি দিব? কি দিব বলেন? অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম বিকাম ফ্যাটি, মানে ফ্যাটি হচ্ছে, এন্ড ফ্যাটি তো হচ্ছে আপনার ইনফর্মাল, এটাকে আমরা অফিস দিই তাহলে ভালো হবে, অফিস বিকাম অফিস। আর কোথায় ভুল ভুল আছে? এই যে এখানে আছে না, কন্টেইন না দিয়ে আমরা কি লিখতে পারি? কোয়ান্ট। কি দেওয়া যেতে পারে? হুইচ আর হাই, হাই ইন সুগার, তাই না? জি। কোল্ড আচ্ছা, ড্রিঙ্কস এর জায়গায় সফট ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস এর জায়গায় কি দিব? সফট ড্রিঙ্কস। আচ্ছা, এইভাবে আপনি কিভাবে শিখলেন? চ্যাট জিপিটি দেখছেন আপনাকে খুব সুন্দর করে দিছে না? জি। তাহলে এখন থেকে আপনার রাইটিংটা হবে আরো মজার। বুঝতে পেরেছেন? নাও এর স্কেল চেঞ্জ করে আমরা কি লিখবো? অ্যাট প্রেজেন্ট। লেখেন এট প্রেজেন্ট, লেখেন, সমস্যা নেই। আমরা এখানে চিলড্রেনকে চাইলে ইয়াং লিখতে পারি। ফাস্ট ফুডকে আমরা এখানে লিখতে পারি ফাস্ট ফুড আইটেমস লিখতে পারি। সফট ড্রিঙ্কস আর কি কি আছে জানি, আর্টিফিশিয়াল আমরা এখানে অ্যাডিটিভস দিতে পারি অথবা কালারিং, আর্টিফিশিয়াল কালারিং কালারিং। দিতে পারি। বুঝতে দ্য পেরেছেন? প্রিজার্ভেটিং কালারিং। হুম। এইভাবে এখানে সো ফোর্থকে আমরা অ্যামং আদার্স দিতে পারি, বা এক্সেট্রাকে আমরা ফুল মিনিং দিতে পারি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আপনাদেরকে আজকে জাস্ট কি শিখাইলাম বলেন তো, বলেন। বডি অনেক কিভাবে হচ্ছে নিজের ভোকাবুলারি প্লাস হচ্ছে আপনার হুম। সেন্টেন্স মেক কিভাবে করবো এবং তাহলে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এখন এখানে এন্ড সো অন কে উঠিয়ে দেই। আমরা হচ্ছে উঠিয়ে দিয়ে এটাকে আমরা কি লিখলাম? অ্যাটসেটরা, মানে ইটিসি না লিখে ফুল অ্যাটসেটরা লিখে ফেললাম, হ্যাঁ? কি লিখলাম? অ্যামং আদার্স আমরা লিখে ফেললাম। মোটামুটি এবার দেখেন আমরা এবার যা লিখলাম এখানে আরো আহ, মানে ওয়ার্ড, আপনি খুব সুন্দর ওয়ার্ড লিখতে পারবেন, এরকম ভাবে নিজের সেন্টেন্সটাকে ডেভেলপ করে নেবেন। আজ থেকে আপনি এই ভুলগুলো আর করবেন করবেন না, মানে কোল্ড ড্রিঙ্কস লিখবেন না, সফট ড্রিঙ্কস লিখবেন, নাও ইজ লিখবেন, এট প্রেজেন্ট লিখবেন। তাহলে দেখেন আপনি, জাস্ট আমি আজকে আপনাদেরকে দেখালাম যে রাইটিং টাস্ক টুতে আমরা কি প্রবলেম ফেস করি। রাইটিং টাস্ক টুর স্ট্রাকচারটা দেখিয়েছি, একটা কোশ্চেন লিখে আপনাদেরকে বললাম যে বডি ওয়ান এন্ড বডি টুতে কি আসলে লিখতে হয়, এবং সেটা লিখতে গেলে একটা পয়েন্ট দিলে আমরা অবশ্যই আমাদেরকে কি মেনটেন করতে হবে, এবং একটা পয়েন্ট লিখলেই হবে না, সেটাকে ডেভেলপ করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে আসলে দেখানোর ট্রাই করেছি, এবং নিজের মতো নিজে যা লিখেন কিন্তু কাউকে দেখাইতে পারেন না। কেউ আপনার মানে খাতা চেক করতে পারে না। অনেকে চেক করতে আসে কিন্তু সেও বুঝে না, অনেক ভুল থেকেই যায়, নিজের ডেভেলপমেন্ট হয় না। তাই আজকে দেখানোর চেষ্টা করেছি একটা পয়েন্ট লেখার পরে সেটাকে কিভাবে আপনি সুন্দর করে ডেভেলপমেন্ট করবেন, ডেভেলপমেন্ট করার পর ভুল কোথায় আছে সেটা ঠিক করার জন্য আমরা এআই এর হেল্প নিয়েছি। এআই আমাদেরকে আরো, আপনি আস্ক করেন দেখবেন আপনাকে খুঁটিনাটি আরো ব্যাখ্যা করে দিবে। আইডিয়া জেনারেট করার জন্য তাকে বলেন, সে সুন্দর করে আইডিয়া দিয়ে দিবে। বুঝতে পেরেছেন?
তো সব মিলিয়ে এআই এর আপনি হেল্প নিলে এখন থেকে আপনার আইএলটিএস শেখা আগের থেকে হবে পারফেক্ট এবং প্রফেশনাল, ফানি অ্যান্ড এনজয়েবল। আরো অনেক কাহিনী আছে, অনেক কাজ আছে, আমরা দেখাবো এক এক করে। সো একটু আপনারা আমাকে জানান যে আজকে সেশনটা কেমন হলো, আপনারা কি এনজয় করেছেন কিনা এবং নতুন কিছু শিখতে পেরেছেন কিনা। যদি শিখতে পারেন এটা সবার কাছে শেয়ার করে দেন যে দেখো রাইডিং টাস্ক টুর ক্লাসটা, এবং তোমরা আশা করি এখান থেকে নতুন কিছু পাবা। এবং এইভাবে বলতে হবে, আপনার ফ্রেন্ডসকে জানান, যারা পরিচিত তাদেরকে জানান, এবং আমাদের আগামী ক্লাসগুলো করলে আমরা আরো বেশি রাইডিং টাস্ক টু ডেপথে ইন করবো, এবং ইনশাল্লাহ আপনারা কিন্তু টপ ক্লাস রাইটার হয়ে যাবেন খুব দ্রুত। তো একটু আমাকে জানান আজকে ক্লাসটা কেমন লাগলো, যে আপনারা আগামী ক্লাসে জয়েন করবেন কিনা। আপনারা জি থাকলে ক্লাস অনেক ভালো। নেওয়া যায় খুব ভালোভাবে, আপনারা যদি না থাকেন তারা ক্লাস মানে কাঁধে নিব। তো একটু আমাকে জানান যে আপনারা আপনাদের ক্লাস কেমন লাগলো আজকে সেশনটা। মিস্টার নওয়াজ লিখেছেন এই ক্লাসটা সত্যি ফলপ্রসূ। হ্যাঁ, ফলপ্রসূ। আজকে একটু দেখালাম, তো আপনি আরো 2 দিন যখন ক্লাস করবেন তাহলে আপনি মোটামুটি একটা টাস্ক টুর ফুল সিস্টেম কিন্তু পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ফুল সিস্টেম কিন্তু পেয়ে যাবেন টাস্ক টু। দেখবেন আপনারা ভালো করবেন, হতাশ হবেন না কেউ। আমাদের সাথে জাস্ট কন্টিনিউ করুন, তবে আপনাদের কাছে একটাই চাওয়া, শুধুমাত্র শেয়ার করে সারা বাংলাদেশ জানাই দিতে হবে যে দেখেন এখানে ফ্রি ক্লাস হয়, যেগুলো হচ্ছে পেইড ক্লাস থেকেও ভালো। তোমরা এই ক্লাসগুলো করো, এবং আমি যেটা কথা দিয়েছি রাইডিং টাস্ক টু দেওয়ার প্রবলেম থাকবে না আপনাদের, এবং খুব ইজিলি এটা কমপ্লিট করতে পারবেন। অলরাইট, ভেরি হেল্পফুল ক্লাস। গুড, থ্যাংক ইউ। তো আপনারা একটু উপকার করবেন। কি উপকার করবেন? যে আমি এখন হচ্ছে ফেসবুকে মানে আমরা আক্স করলে আপনারা বললেন, যাতে করে আমরা বলবো যে ক্লাসটা কেমন হয়েছে, আপনারা ওখানে কমেন্ট করবেন যে ভালো হয়েছে, তাহলে কি হবে, নেক্সট ক্লাসে অনেক পার্টিসিপেন্ট আসবে, তারা এই ক্লাস থেকে হেল্প নিতে পারবে। অনেকে হয়তো মনে করে যে ক্লাস আর কেমন হবে, হয়তো তেমন ভালো না, কিন্তু আপনাদের কমেন্টের কারণেই অন্যরা মানে উৎসাহ পাবে যে না আমরাও মিস করব না। সো অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।